আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের 21 জনের সাপোর্ট সেশন এবং ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি এমডি ফুয়াদুল ইসলাম হৃদয়। তো সাপোর্ট সেশনে যারা জয়েন করেছেন আমাদের একাডেমি সি প্রোগ্রামিং প্রাইভেট ব্যাচ অথবা সি প্লাস প্লাস প্রাইভেট ব্যাচ অথবা পাইথন প্রাইভেট ব্যাচ। আর এই ব্যাচগুলোর কেউ যদি থাকেন তারা কাইন্ডলি আগে আপনাদের প্রবলেম গুলো শেয়ার করেন। সুমাইয়া আপনি প্রবলেমটা শেয়ার করবেন। সুমাইয়া আছেন? জি ভাইয়া। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে এখানে? ভাইয়া এটা হচ্ছে করেছি, ইনপুট হচ্ছে সব ঠিক দেখাচ্ছে কিন্তু সাবমিট হচ্ছে না। একটা হচ্ছে প্রবলেম হচ্ছে, মানে একটা কেস বলতেছে ফেল হচ্ছে। ওকে, প্রবলেমটা দেখি, টেস্টে যান। Write a program to check your NSS phone number. If you find any character in your mobile number, print the number is invalid. If you find any character, okay, সাইজ বলে দিয়েছে এন সাইজ ফোন নাম্বার, তাহলে সাইজ যদি 11টা থাকে তাহলে সে ঠিক আছে। তো আপনি স্ক্যানার দিয়ে নিতে পারেন, যেহেতু কোনো স্পেস থাকবে না। ফ্ল্যাগ নিছেন, সাইজ নিছেন, ঠিক আছে। ক্যারেক্টার স্ট্রিং n+1, ঠিক আছে, নাল ক্যারেক্টারের জন্য এম্পারস্যান্ড স্ট্রিং, আচ্ছা, ইন্টিজার i = 0। এখানে লিনিয়ার সার্চ করতে হবে, আপনি 0 থেকে 9 সার্চ করতেছেন, ওকে, প্রবলেম নাই। ফ্ল্যাগ দিয়ে সার্চ করতেছেন, এখানে আসলে ফ্ল্যাগ লাগে না। আপনি যদি ক্যারেক্টার পান যে কোনো এক জায়গায়, আপনি ইনভ্যালিড করে লুপ ব্রেক করে দিতে পারেন। আর যদি না পান সেক্ষেত্রে, আচ্ছা হ্যাঁ, ফ্ল্যাগ লাগবে, না পেলে প্রতীকে দিয়ে আবার প্রিন্ট করবে, ঠিক আছে, ফ্ল্যাগ দিয়ে করা যায়। ফ্ল্যাগ 0 রাখছেন, দেন এলস হচ্ছে ফ্ল্যাগ ++। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন, দেখেন আপনি ফ্ল্যাগের ভ্যালুটা প্রথমে 0 সেট উপরে কি আপনি লজিকটা আপনি এইভাবে সাজাতে পারেন যে যদি আমাদের পুরোটা স্ট্রিং এর মধ্যে যদি কোনো ক্যারেক্টার সে পায়, সাপোজ এবিসিডি বা নাম্বার ছাড়া যে কোনো কিছু যদি সে পায়, তাহলে সে ফ্ল্যাগের মানটা বাড়াবে। আর যদি না পায় তাহলে সে ফ্ল্যাগের মান বাড়াবে না, তার মানে ফ্ল্যাগের মান 0ই থাকবে। তারপর লুপটা যখন চলা শেষ করবে, আপনি লুপ থেকে তখন সে বের হয়ে যাবে। বের হওয়ার পরে আপনি কন্ডিশনটা চেক করেন যে ফ্ল্যাগের মান কি আমার 0ই আছে কিনা। যদি আমার ফ্ল্যাগের মান 0ই থাকে, তার মানে আমি কোনো ক্যারেক্টার পাই নাই, তার মানে সেটা ভ্যালিড। আর যদি আমার ফ্ল্যাগের মান 0 না থাকে, মানে কি 0 থেকে বড়, আর 0 থেকে বড় কখন হবে, মানে 1 2 3 কখন হবে, যখন সে অ্যাটলিস্ট একটা হলো ক্যারেক্টার পাবে, তখন আপনি ওখানে বলে দিবেন ইনভ্যালিড। লজিক কি বুঝতে পারছেন জি ভাইয়া। সুমাইয়া? ভাইয়া আপনার এটা আমিও করছি, হ্যাঁ, আপনি ওইভাবে কিন্তু আমারটা হচ্ছে না, কেন বুঝতেছি না। আমারও সেম অবস্থা, কিন্তু আমিও ওভাবে করছি। আপনারও ভাইয়া সেম আমি প্রবলেম হচ্ছে। ওভাবেও করে দেখছি কিন্তু ওই লাস্টের কেসটা বলতেছে কোনোভাবেই মিলতেছে না, ওভাবেও করে দেখেছিলাম। লাস্ট কেসটা দেখি, লাস্ট কেসটা কি আছে, প্রবলেম স্টেটমেন্টে যান, লাস্ট কেস কি আছে দেখি। এটা ভাই আমি দিছি যে যদি আমার এটা ডিজিট না হয়, মধ্যে যদি ডিজিট না থাকে, তাহলে আমার একটা ইনভ্যালিড শো করবে। ওটা আবার প্রতি কেজে শো করবে, ঝামেলা আছে। কিন্তু এখানে একটা ইনভ্যালিড একবার, এটা ফ্ল্যাগ দিয়ে কাজ করতে হবে। ওকে, ঠিক আছে। I less than n, string of I greater than equal to 0, and then string of I less than equal to 9। আপনি 0 থেকে 9 এর মধ্যে চেক করতেছেন, ফ্ল্যাগের ভ্যালু কি উপরে 0 সেট করা আছে দেখি, উপরে জানতো, জি ভাইয়া উপরে সেট করা আছে। স্ক্রল করেন। ওকে, উপরে ফ্ল্যাগের ভ্যালু 0, তার মানে আমরা ফ্ল্যাগের ভ্যালু বাড়াবো কখন, যখন আমরা হচ্ছে 0 থেকে 9 বাদ দিয়ে অন্য কিছু পাবো। আপনি এই যে 18 19 20 এই 3টা লাইন কাটেন। আমরা প্রথমে ব্রুট ফোর্সে ট্রাই করি, মানে খুবই সিম্পল প্রসেস, তারপরে ব্রেক এগুলো অ্যাড করব। জাস্ট ফ্ল্যাগ ++ লেখেন।
এলসে ভাইয়া। হ্যাঁ এলসে ফ্ল্যাগ প্লাস প্লাস। আচ্ছা ওয়েট ওয়েট, আপনার এখানে ইফ এলস দরকারও নাই, আপনি ফ্ল্যাগ 0 সেট করছেন না, আপনি একটা কাজ করেন, সেটা হলো ফ্ল্যাগের ভ্যালু যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 দিয়েছেন, মানে আমরা 0 থেকে 9 পর্যন্ত চেকই করব না, আমরা চেক করব যদি আমাদের 0 অথবা 9 সেটা না হয়, মানে স্ট্রিং অফ আই যদি আমাদের আচ্ছা এটা তো আস্কি কোড দিয়ে সলভ করা যায়। আপনার 0 থেকে 9 এর আস্কি কোড কত? আপনার আস্কি কোড হচ্ছে 48 থেকে 57। আপনি প্রতিটা ক্যারেক্টারের আস্কি কোড নেন, এখানে যেহেতু নাম্বার দেয়া আছে আপনি ওটা আস্কি কোড বের করেন লুপের ভিতরে। লুপের ভিতরে আপনি যে স্ট্রিং অফ আই যে লিখতেছেন এটার আস্কি কোডটা বের করে ফেলেন, আস্কি কোডটা বের করেন, ইফ এলসটা কাটেন, 12 নম্বর লাইন থেকে 18 নম্বর লাইন যত আছে সবকিছু কাটেন। হ্যাঁ 13 নম্বর লাইনে সেকেন্ড ব্র্যাকেটটা কাটেন, 13 নম্বর লাইনে। এবার আপনি ওই যে স্ট্রিং অফ আই, এখানে তো একটা ক্যারেক্টার আসতেছে, এই ক্যারেক্টারের আস্কি কোডটা বের করেন। আস্কি কোড কিভাবে একটা ক্যারেক্টারের আস্কি কোড বের করে সেটা কোডটা করেন। আস্কি কোড। হ্যাঁ ধরুন আমি আপনাকে একটা ক্যারেক্টার দিছি এ, সেটা আস্কি কোড কিভাবে বের করে? ভাইয়া ফার্স্ট ওই যে ইন্ট দিয়ে টেম্প দিয়ে বের করব। টেম না, আপনি নাম দেন, আস্কি নাম দেন, টেম দেওয়া দরকার কি, এর মধ্যে আস্কি কোড, তাহলে ভ্যারিয়েবলটা একটু রিজনেবল থাকলো। হ্যাঁ আস্কি কোড বা কোড লেখা লাগবে না, আস্কি ইকুয়াল টু ওই স্ট্রিং অফ আই। হ্যাঁ তাহলে আমার স্ট্রিং অফ আই, তাহলে আমার এখানে আস্কি কোডটা হয়ে গেল, খুব ইজি প্রসেস। এবার দেখেন আমার যদি এই আস্কির ভ্যালুটা 48 থেকে 57 এর মধ্যে হয় তাহলে আমি বলতে পারবো যে আমাদের এটা হচ্ছে একটা নাম্বার, রাইট? জি ভাইয়া। আচ্ছা তাহলে যদি আমাদের নাম্বার হয় তাহলে আমি আপনার লজিকে ফিরে যাই, যে যদি হচ্ছে আমার আবার সেই কন্ডিশনটা লেখেন। এবার লেখেন যে ইফ আস্কি গ্রেটার দেন ইকুয়াল টু 48 লেস দেন এন্ড দেন লেস দেন ইকুয়াল টু 57। না প্রথমে গ্রেটার দেন হবে, প্রথমে গ্রেটার দেন ইকুয়াল টু হবে, কারণ আমাদের আমরা কি জানি 0 থেকে 0 এর আস্কি কোড কত 48 আর 9 এর আস্কি কোড কত 57, তার মানে আমার 48 থেকে 57 রেঞ্জের মধ্যে থাকা মানে সেটা একটা নাম্বার। ভাইয়া 57 আর ওইটা আপনি 48 দেন, 0 এর আস্কি কোড কত এগুলো মুখস্থ করতে হবে। 48 এটা আপনি একটা কাজ করবেন, ওই যে স্টিকি নোট পাওয়া যায় না বাজারে, ওই আপনি স্টিকি নোট কিনবেন, এইসব জিনিসপত্রগুলো স্টিকি নোটের মধ্যে লিখে টেবিলের উপর লাগাই দেবেন। আমারও কিন্তু মনে ছিল না, আমার টেবিলের সামনে তাই স্টিকি নোট দেয়া আছে, এরকম ছোট ছোট টেবিল। আমার টেবিলের সামনে স্টিকি নোট দেওয়া, আমিও ওটা দেখে দেখে বলতেছি। হ্যাঁ কারণ সবকিছু মনে, এই জিনিসগুলো মনে থাকবে না, আমি আমার এই যে স্টিকি নোটে ওটা লাগাই রাখছি স্টিকারটা, ওইটা দেখে আমি বলতেছি আর কি। আচ্ছা তো দেখেন আমারও আমার ছিল যদি না, আমি আপনার কথা মতো আনছি আর কি। আচ্ছা তো আস্কি কোডটা যদি, তাহলে আমাদের কি হয় যে আস্কি কোডটা যদি 48 থেকে 57 এর মধ্যে থাকে তাহলে আমি বলতে পারি সেটা আমার নাম্বার। তো সেটা হলে আমি ফ্ল্যাগের ভ্যালু 0ই রাখবো, ফ্ল্যাগ ইকুয়াল টু 0 লেখেন। ওকে সমস্যা নাই আমি। আচ্ছা এবার এলসে যান, যদি এলস অন্য কিছু হয় তাহলে আমি ফ্ল্যাগের ভ্যালুটা বাড়াবো। আচ্ছা এইখানে হ্যাঁ ফ্ল্যাগের ভ্যালুটা বাড়াবো, ঠিক আছে। তাহলে এখানে কেসটা কি হতে পারে, আমার যদি আমি ইনপুট কে 0 এর কেসে ক্ষেত্রে ধরতে পারি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমার ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকবে, এটা মিলে যাবে, এটা আমিও জানি। বাট আমি যদি কেস নাম্বার ইনপুট নাম্বার 1 এর ক্ষেত্রে চিন্তা করি, যে 0 থেকে 0 পর্যন্ত মানে 0162110 এই পর্যন্ত আমার ফ্ল্যাগের ভ্যালু 0ই থাকবে। এখানে ঝামেলাটা হবে কোথায় গিয়ে জানেন, আপনি যখন এলসে যাচ্ছেন ফ্ল্যাগের ভ্যালু যখন বাড়াচ্ছেন তখন আপনাকে লুপটা বন্ধ করে দিতে হবে। কেন বন্ধ করতে হবে জানেন, আমি আপনাকে সিনারিওটা বলি। এবার আপনি লুপের বাইরে আসেন, 22 নাম্বার লাইনে আসেন, ওটা পরে বোঝাচ্ছি। হ্যাঁ আর এই যে এখানে আপনি ইফটা লিখছেন ফ্ল্যাগের ভ্যালু 0 হলে সেটা ভ্যালিডই থাকবে। ওকে আপনি এলসে যান, মানে ওই একটা, হ্যাঁ এটা এলসে যান, এলসে গিয়ে লেখেন ইনভ্যালিড, প্রিন্টএফ দেন ইনভ্যালিড। এটা আমি লুপ আর আস্কির মধ্যে কম্বিনেশন, লুপ আস্কি লিনিয়ার সার্চ স্ট্রিং এই সবগুলো টপিকের কম্বিনেশন একটা প্রবলেম তৈরি করা আর কি এটা। আচ্ছা
ওকে, এবার আপনি রান করেন কোডটা। এগুলো বাদ দেন, ইনপুট কেস তো কপি করে আনতে পারেন এখান থেকে। ওই যে কপির বাটন চলে আসছে, এইভাবে কপি না করে ওই যে সাইডে যে কপি বাটন আপনি, ভাইয়া ওটা করলে না আউটপুট সহ কপি হয়ে যায়। না না ইম্পসিবল, আপনি প্রবলেমে যান তো। না না এটা সিস্টেম বাগ নাকি? হ্যাঁ আপনি এটাতে ক্লিক করেন, হ্যাঁ পেস্ট করেন, এই যে। এর আগে একবার করেছিলাম তখন আউটপুট সহ চলে আসছিল তো তাই। তাহলে হয়তো বা ওই ওইটার মধ্যে ইনপুট আর আউটপুট যদি একসাথে ছিল। আচ্ছা দেখেন, তো এবার আপনাকে আমি এই কেসের ক্ষেত্রে এটা ভ্যালিড বলবে আমরা যতটুকু কোড করছি। এবার আপনি আবার প্রবলেম স্টেটমেন্টে যান, ইনপুট ওয়ান এর ইনপুটটা কপি করে নিয়ে আসেন, ইনপুট ওয়ান এটা দিয়ে চেক করেন। কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করলেই তো হয়। হ্যাঁ এবার রান করেন, দেখেন এই ক্ষেত্রে সে ভ্যালিড বলতেছে। এখানে একটা লজিক্যাল এরর আছে, বলতে পারবেন সেটা কি? ভাইয়া এখানে হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু একবার বাড়ার পর এটা কিন্তু আবার যখন চলতেছে এখানে ফ্ল্যাগের ভ্যালু আবার 0 হয়ে যাচ্ছে, কারণ এরপর হচ্ছে আবার হচ্ছে নাম্বার আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে যখন আমি একবার এলস স্টেটমেন্টে ঢুকবো মানে ফ্ল্যাগের ভ্যালুটা বাড়াবো, তখন আমি আর লুপটাকে চলতে দিব না। তাহলে ফ্ল্যাগ প্লাস প্লাস এবারে ব্রেক করে দিব লুপটাকে। লজিক বুঝতে পারছেন? হ্যাঁ ব্রেক করে দেন। Yes. এবার রান করেন কোড। এবার ঠিক আছে, এবার কোড সাবমিট করেন। ওকে, সেকেন্ড টেস্ট ফেইলড আছে। এখানে কি আমাদের ইনপুট কে যে ভুল আছে কিনা আমি একটু দেখতেছি, দাঁড়া। মানে ব্যাকগ্রাউন্ডে যে টেস্ট কে সেট করছে সেখানে ভুল আছে কিনা আমি একটু দেখতেছি। আপনি তারপরে একটু দেখতে থাকেন যে কোথাও আমরা ভুল করতে পারি কিনা। কত নাম্বার প্রবলেম এটা? হ্যাঁ 7 নাম্বার। ও হ্যাঁ ভুল ছিল, আমি ইনপুটটা সেম রেখেছিলাম, সরি ফর দ্যাট। এবার পেজটা রিলোড করেন, কোডটাকে কপি করে নেন, কোডটাকে কপি করে নেন। ওয়েট, কোড হ্যাঁ, কন্ট্রোল এ প্রেস করেন, কন্ট্রোল সি প্রেস করেন, কিবোর্ডের শর্টকাট গুলো শিখবেন। কন্ট্রোল সি প্রেস করে কপি করে পেজটা রিলোড করেন। এবার কন্ট্রোল এ প্রেস করে 7 নম্বরে কোড মনে চেঞ্জ হয় নাই, কোড আছে, সাবমিট করেন এবার। ঠিক আছে। হ্যাঁ ওইটা ওই যে ইনপুট যে কেসটা ছিল আমি দুই ক্ষেত্রেই ওই নাম্বারটা দিয়েছিলাম, সেকেন্ড ইনপুট কেসের মধ্যে এটা অ্যাড করতে খেয়াল ছিল না, এই জন্য হচ্ছে প্রবলেম করতেছিল। তা আপনি লজিক বুঝতে পারছেন তো, রাইট? জি ভাইয়া। আর কোনো প্রবলেম? ভাইয়া এটা 9 নাম্বার আই গেস, এটার ইনপুটে মনে হয় সমস্যা আছে, প্রথমটা ইনপুট 0 তে। আচ্ছা, my favorite number is x, now write a program to take n size string and the x। তার মানে প্রথমে আমাদেরকে সাইজ নিতে হবে, তারপরে আমাকে ফেভারিট নাম্বারটা স্ট্রিং নিতে হবে n সাইজের। Then find the summation of the ASCII code of each character. If the summation is x, then print favorite number is matched, otherwise print no। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদেরকে n সাইজের একটা স্ট্রিং ইনপুট নিতে বলতেছে, write a program to take n size string and the x। আচ্ছা আমার ফেভারিট নাম্বার কত? 0 1। না ভাই এটা 49 এটা। ওয়েট, হ্যাঁ এটা সিকোয়েন্সে প্রবলেম আছে। প্রথমে স্ট্রিং এর সাইজ হবে, তারপরে হবে স্ট্রিং। তো স্ট্রিং হচ্ছে, হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়। প্রথমে আপনার এন সাইজ স্ট্রিং না, তাহলে আপনার স্ট্রিং এর সাইজ হচ্ছে 2,
আর আপনার স্ট্রিংটা হচ্ছে 01, নাম্বার দিয়ে স্ট্রিং হতে পারে না। জি ভাইয়া, না না, এখানে কি হয়েছে, এটা যখন সাম করি তখন এটার মান হচ্ছে 49 থেকে অনেক বেশি আসে, লাইক 91 না কত জানি আসে, কিন্তু তাহলে হচ্ছে আউটপুটটা তো মিলতেছে না এটার সাথে। দেখেন এখানে কেন আপনার জিরোর আস্কি কোড কত? যেটা হচ্ছে 48। ও হ্যাঁ, রাইট। মেবি এখানে প্রবলেম সেট করতে গিয়ে, রাইট, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা বুঝতে পারি কি মিস্টেক হয়েছে। আপনার জিরোর আস্কি কোড হচ্ছে 48 এবং 1 এর আস্কি কোড হচ্ছে 49, তো সেই 49টাই এখানে বসাই দিয়েছে। Wait, wait. তার মানে এখানে ফেভারিট নাম্বারটা হবে 48 প্লাস 49 ইকুয়াল টু 97। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে ফেভারিট নাম্বার হবে এখানে 97, তাহলে এটা ফেভারিট নাম্বার ম্যাচ হবে। জি ভাইয়া। আচ্ছা, হেয়ার টু ইজ দ্য সাইজ অফ দ্য স্ট্রিং, হ্যাঁ এখানে বলেও দিছি যে কোনটা কি, 01 এন্ড দ্য স্ট্রিং আর 49 না, এখানে হবে হচ্ছে 97 ইজ মাই ফেভারিট নাম্বার। দেন আউটপুটে নো, সেকেন্ড টেস্ট কেসের ক্ষেত্রে ঠিক আছে। ওকে, পেজ রিলোড করেন, রিলোড করে তারপর আবার সাবমিট করেন। ওকে, আপনার সেকেন্ড টেস্ট কেস ফেল আসতেছে। সেকেন্ড টেস্ট কেস কি ছিল? সেকেন্ড টেস্ট কেস যান, 2 ছিল, 01 ছিল, 48। আচ্ছা আচ্ছা, সেকেন্ড, ও ওয়েট, সেকেন্ড টেস্ট কেসে শুধুমাত্র নো, তার মানে একসাথে দুইটা সিস্টেম কন্ট্রোল করা যাবে না। আমি সেকেন্ড টেস্ট কেসেও ওইরকম সেট করে দিচ্ছি যে ফেভারিট নাম্বার, আচ্ছা না সমস্যা নাই তো, এটা নো থাকলে সমস্যা কি? আপনার ইফ এর কার্লি ব্রেস কই? কার্লি ব্রেস ছাড়া কিভাবে লিখে রাখছেন? কার্লি ব্রেস দেন। এখনই অত অ্যাডভান্স কোড করতে হবে না, এখন ওরকম কোড করার মতো জান নাই, এখন যেভাবে শিখে ওইভাবে করেন। কার্লি ব্রেস দেন, ফরম্যাট করেন সুন্দর করে কোডটা, নিচের লাইনে আনেন, হ্যাঁ ইফটাকে ঠিক করেন। Okay, আচ্ছা, প্রাইভেট নাম্বার ইজ ম্যাচড আর নো হলে নো। সাম ইকুয়াল টু এক্স, আপনি সাম করতেছেন কি একটু দেখি তো। ওয়েট, আপনি এন নিচ্ছেন সাম ইকুয়াল টু 0, দেন এন সাইজ নিচ্ছেন। আপনার স্ট্রিং এর সাইজ 1000 কেন? ও আচ্ছা, এখানে হচ্ছে এন হবে। এন প্লাস 1 হবে। দেন আবার এক্স নিছেন, এই এক্স কিসের? ভাই এটা হচ্ছে যে নাম্বার ফেভারিট লাইন, নাম্বারটা। আচ্ছা ফেভারিট নাম্বারটা, আচ্ছা ঠিক আছে। দেন আপনি এই যে এখানে তো ভুল করছেন, সাম প্লাস ইকুয়াল টু অ্যারে অফ আই। অ্যারে অফ আই কি? অ্যারে অফ আই তো স্ট্রিং, ক্যারেক্টার, তো আপনি ক্যারেক্টারের আস্কি কোড নিতে হবে না, ওই আস্কি কোড যোগ করতে হবে। আপনি প্রবলেম স্টেটমেন্ট করেন, দেখেন কি লেখা আছে, প্রবলেম স্টেটমেন্টে যান। প্রবলেম বুঝেন নাই মনে হয়, দেখেন এখানে কি লেখা আছে, কিসে সাম বের করতে বলছে এখানে দেখেন তো। আস্কি কোডে। হ্যাঁ, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের আস্কি কোড, ওই যে 7 নাম্বার না কত নাম্বার প্রবলেম সলভ করলাম এর আগে, ওইখানে প্রত্যেকটা ক্যারেক্টারে যে আস্কি কোড বের করছি লুপের মধ্যে, বের করে তারপরে যোগ করতে হবে, ওই কোডটা দেখেন। তার মানে এখানে হচ্ছে আমরা আস্কি ভ্যালু নিয়ে তারপর করব, তাই না? আস্কি ভ্যালু নিবেন, তারপর ওই আস্কি ভ্যালুটা যোগ করবেন। প্রবলেম স্টেটমেন্টে দেখেন লেখা আছে যে ফাইন্ড দ্য সামেশন অফ দ্য আস্কি না কোড অফ ইচ অফ ক্যারেক্টার, দেখেন এখানে লেখা আছে যে দেন ফাইন্ড দ্য সামেশন অফ দ্য আস্কি কোড অফ ইচ ক্যারেক্টার। আমি যে এখানে 01 স্ট্রিং নিতেছি, 0 হচ্ছে একটা ক্যারেক্টার, 1 হচ্ছে একটা ক্যারেক্টার, এই 0-র আস্কি কোড কত, 1 এর আস্কি কোড কত, সেটা যোগ করতে হবে। যোগ করে দেখতে হবে আমার ফেভারিট নাম্বারের সাথে ম্যাচ করে কিনা। এখানে কয়েকটা টপিক একসাথে আছে, একটা স্ট্রিং কে কিভাবে ট্রাভার্স করতে হয়, কিভাবে আস্কি কোড বের করতে হয়। হ্যাঁ, এবার আপনি সামের সাথে আস্কি কোড যোগ করেন, সাম প্লাস ইকুয়াল টু আস্কি, শেষ। এবার হয়েছে না ভাইয়া? হ্যাঁ এবার ঠিক আছে, এবার রান করেন।
সেকেন্ড টেস্ট কেস মিলতেছিল না, সেকেন্ড টেস্ট কেসটা রান করেন। সাবমিট করেন। তবু ফেল হচ্ছে। ফেল কেন দেখাবে? ফার্স্ট সেকেন্ড টেস্ট কেস আচ্ছা, আজকি কোডের আজকি কোড আজকি রেজাল্টটা কি আসতেছে একটু পিন করেন তো, ইফেলস ব্লকটাকে বন্ধ করেন। হ্যাঁ, আজকিটা কত, আজকি কোড কত আসছে, সাম কত আসতেছে একটু পিন করেন। 20 নাম্বার লাইন থেকে 29 নাম্বার লাইন কমেন্ট করে দেন। 20 নাম্বার লাইন থেকে 29 নাম্বার লাইন কমেন্ট করেন। এগুলো পরে করবো, আগে দেখি। আচ্ছা, এবার আপনি সামের ভ্যালুটা আজকের ভ্যালুটা প্রিন্ট করেন। মানে আমরা ডিবাগ করতেছি আর কি এখন। এরকম ভাবে না মিললে ডিবাগ করে করে দেখবেন প্রতিটা ভ্যারিয়েবলে কোন কোন ভ্যালু স্টোর হচ্ছে। পার্সেন্টেজের মাঝখানে একটা গ্যাপ রাখেন, তাহলে তো সেম মনে হবে নাম্বার। এবার রান করেন। কি মিস্টেক করছেন? আজকি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছিলেন আপনি? ও হ্যাঁ, করছেন তো। ও আচ্ছা, আজকি তো ভিতরে ডিক্লেয়ার করতেছেন। একটা কাজ করেন তো, আজকির ভ্যালুটা আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ সমস্যা আছে, আজকি ভ্যারিয়েবলটা উপরে ডিক্লেয়ার করে আসতে হবে, কারণ ওটা তো ফর লুপ ব্লকের ভিতরে। যখন লুপ শেষ হয়ে যাচ্ছে তখন তো ওইটাও মেমোরি থেকে হয়ে যাচ্ছে। আপনি আজকিটা উপরে ডিক্লেয়ার করে আসেন। হ্যাঁ, আজকে একটা ভ্যালু সেট করে দেন 0। তারপর লুপের ভিতরে ইন্টিজারটা কাটেন। এবার রান করেন। আচ্ছা 49 আর 97, হ্যাঁ, তার মানে আমাদের ম্যাচ করে নাই। আমাদের আজকের ভ্যালু হচ্ছে 49, আজকের ভ্যালু 49, সামের ভ্যালু 0, স্ট্রিং কত, 0 আর 1। হ্যাঁ, লাস্ট ইন্ডেক্স তো 49, ঠিক আছে। আজকের ভ্যালু হচ্ছে 49 কারণ লাস্টে হচ্ছে 0 1। আচ্ছা, আমাদের আজকের ভ্যালু প্রিন্ট করে লাভ নাই, আমার ফেভারিট নাম্বার আর সামের ভ্যালু প্রিন্ট করতে হবে। সরি, আপনি এক্স এর ভ্যালুটা প্রিন্ট করেন, আজকের জায়গায় এক্স লেখেন। আমার তো আজকের ভ্যালু প্রিন্ট করে লাভ নাই, আমার দেখতে হবে যে ফেভারিট ভ্যালু আর সাম কত আসছে। হ্যাঁ, রান করেন। 48 আর 97, হ্যাঁ ঠিক আছে, তো নো আসার কথা। এবার 18 নাম্বার লাইনটাকে কমেন্ট করেন এবং ইফ এলস ব্লকটাকে আনকমেন্ট করেন। আমার এই পর্যন্ত ঠিক আছে। 29 নাম্বার লাইন থেকে কাটেন, রান করেন, সাবমিট করেন। হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, ফেলই আসতেছে। আচ্ছা, এবার ওয়েট করেন, এবার আমি ভিতর থেকে দেখি যে কোনো কিছু মিস্টেক করা আছে কিনা এখানে। আচ্ছা না, ঠিকই আছে, 20148 বলে নো আসার কথা, আমার এখানে সেটাই আছে, এখানে কোনো মিস্টেক নাই। Favorite number is matched. আচ্ছা উপরে জানতো কোনো কিছু কি হার্ড কোডে বসাইছেন? পার্সন এন ampersand array percentage ampersand x। আচ্ছা, আপনি আজকিটা ভিতরে ডিক্লেয়ার করেন, করে তবে দরকার নেই, কারণ এখন আমরা আজকি প্রিন্ট করে দেখতেছি না। আগে মতো ভিতরে ডিক্লেয়ার করুন। হ্যাঁ, উপরে আজকে 0টা কেটে দেন, ডিক্লেয়ার হবে সাম প্লাস ইকুয়াল টু আজকি।
আচ্ছা, প্রিন্টএফ এর ভিতরে নিউ লাইন ক্রিয়েট করেন প্রতিটা প্রিন্টএফ এর লাস্টে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন ক্রিয়েট করেন তো। পেজটা রিলোড করেন, রিলোড করে সাবমিট করেন। চলে গেছে। সাবমিট করেন। আবার ফেল দেখাচ্ছে। চেক দ্য কর্নার কেস, ব্যাকস্ল্যাশ এনটা কাটেন, এটা আবার সাবমিট করেন। ও আর আই টি, ওকে দাঁড়ান আমি নোটা বাদ দিই, বাদ দিয়ে অন্য কিছুতে। নাম্বার ইজ নট ম্যাচড, পেজটা রিলোড করেন। এবার আপনি ইসে যান, প্রবলেম স্টেটমেন্টে যান। আমি ওইটা চেঞ্জ করছি, টেক্সট চেঞ্জ করছি। আপডেট হয়নি এখনো? না ভাইয়া। চেক করেছি তো। এখন করেন, রিলোড করেন পেজ। হ্যাঁ, চেঞ্জ হয় নাই তো। এটা মেবি ওয়ান কম্পাইলারের বাগ হতে পারে। আমি এখানে তো সেভ করতেছি। প্রবলেম নাম্বার 9 রাইট? জি ভাইয়া। স্ট্রিং 1, হ্যাঁ। ওকে, রিলোড করেন এখন। এবার দেখুন তো। এবার আসছে। এবার এই টেক্সট অ্যাড করেন। সাবমিট করেন ডিরেক্ট, রান দিতে হবে না। না ভাইয়া, তবু ফেল দেখাচ্ছে। পেজটা রিলোড করে সাবমিট করুন। এবার একটাই ফিল্ড দেখাচ্ছে, ওই একটাই। না, 20149। ও আচ্ছা, 97। Okay, this is the last time. Clear current and submit current. জি ভাইয়া, হয়েছে। ওকে, আমাদের ডিবাগে প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে। ওকে, সুমাইয়া আর কোনো ইস্যু? না ভাইয়া, আর কোনো প্রবলেম নেই।
ওকে, এরপর হচ্ছে আমাদের একাডেমির কেউ যদি থাকেন পেইড ব্যাচের, মাইক অন করেন এন্ড প্রবলেমটা শেয়ার করেন। জিল্লুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, একটু লাউড কথা বলতে হবে। এখন ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। থ্যাংক ইউ। আসলে আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে এখানে আসছি, আপনাদের এখানে অনেক টাইম ধরে ফলো করছি, তো আমি কিছু মানে ভাই আপনাকে গাইডলাইন, একটু জোরে কথা বলতে হবে। আমি কিছু গাইডলাইন চাচ্ছিলাম এটা আচ্ছা, কোডিং প্রোগ্রামিং এর জন্য। আচ্ছা, আপনি কি হ্যাকাথন চ্যাম্পিয়নশিপ সম্পর্কে অবগত? হ্যাকাথন চ্যাম্পিয়নশিপ না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে সিম্পলি বলি, যদি আমি সবগুলা মানে যেগুলো পপুলার আছে এগুলো প্রোগ্রামিং শিখতে চাই, মানে সবগুলো একের পর এক, তাহলে আপনার মতে কোনটা বেস্ট হবে, কোনটা দিয়ে স্টার্ট করা? আচ্ছা, মানে হ্যাকাথন সম্পর্কে আমার আইডিয়া আছে, কিন্তু আপনি আপনি যে গাইডলাইনটা প্রয়োজন সেটা আমি যদি আপনাকে দিতে চাই, সে প্রথমত আমাকে জানতে হবে আপনি কি একদম বিগিনার কিনা। জি, আমি তো বিগিনার। আচ্ছা, আপনি কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখনো শুরু করেছেন? না, আমি এখন পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি নাই, বাট বিভিন্ন যে ডেটা টাইপ, স্ট্রিং, ইন্টিজার, শুধু এগুলো জানি। আচ্ছা, আপনি কি সিএসসি স্টুডেন্ট নাকি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড? আমি ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়েন, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ আ ক্লাস 9-এর স্টুডেন্ট হিসেবে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আমরা তো নতুন কারিকুলাম, আমাদের সায়েন্স আর্টস নাই, আমরা অল। ওকে, ঠিক আছে। আপনাদের নতুন কারিকুলাম হিসেবে আমি যতটুকু জানি আপনাদের মেবি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টপিকটা অ্যাড করা হয়েছে আপনাদের বইয়ে, সেটা হচ্ছে জি পাইথন, রাইট? জি। আচ্ছা, কিন্তু আপনাদের পাইথন অ্যাড করা হলেও এটা কতটুকু দেখাবে আমার হয়তোবা অতটুকু জানা নাই। আপনাদের সিলেবাসে হয়তোবা খুব সিরিয়াসলি কিচ্ছু শর্টলি নাই, দেখানো হতে পারে। হ্যাঁ, সিরিয়াসলি কিচ্ছু নাই, জাস্ট নামে বুঝলেন? আছে। একবার রিপিট করেন, মানে আপনার ভয়েসটা অনেক লো আসতেছে, মানে আমাকে একদম মাইক্রোফোন কানে নিয়ে শুনতে হচ্ছে। সরি, আমার এখানে হালকা ইস্যু। বলতে চাচ্ছিলাম যে বইয়ে যতটুকু দেওয়া আছে ওটা বেসিকেরও বেসিক, মানে হুম, বিগিনাররাও ইজিলি পারবে। ওটা শুধু আচ্ছা লেখার ক্ষেত্রে ঠিক আছে, বাট প্রোগ্রামিং এ কাজে লাগবে না খুব একটা। আচ্ছা, দ্য প্রবলেম ইজ দেয়ার। আচ্ছা, আপনার ক্ষেত্রে আহ হ্যাকাথন জিনিসটা অনেক পরে আসে। হ্যাকাথন হ্যাকাথন বিভিন্ন ধরনের হয়। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের হ্যাকাথন। তারপর মানে হ্যাকাথন বলতে বোঝায় সাপোজ আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন, শিখতেছেন একটা ওয়েবসাইট। হ্যাকাথন মানে হচ্ছে এটা একটা কম্পিটিশন, ওই কম্পিটিশনে আপনি ফুল একটা ওয়েবসাইট বানাবেন। হ্যাকাথন নামটাই হচ্ছে যে আপনি যেই সেক্টরে কাজ করতেছেন ওই হ্যাকাথন যদি হয়, ওই সেক্টরে কমপ্লিট একটা জিনিস তৈরি করতে হয় একদম স্ক্র্যাচ থেকে। এখন যারা ওই হ্যাকাথনটা নিবে তাদের উপর নির্ভর করে তারা আসলে কতটুকু চাচ্ছে এটা। কিন্তু হ্যাকাথনের মেইন যে জিনিসটা আমরা যেটা দেখি, যেখানে যেখানে হ্যাকাথন গুলো হয়, সাপোজ যদি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে হয়, তাহলে আপনার একদম স্ক্র্যাচ থেকে একটা কমপ্লিট ওয়েবসাইট আপনি বানাবেন যদি এটা ওয়েব ডেভেলপমেন্টের উপরে হ্যাকাথন হয়। এবার আপনার অ্যাজ আ বিগিনার হিসেবে আপনার সি প্রোগ্রামিং থেকে শুরু করা উচিত। পাইথনটা কেন বলতেছি না, এর কারণ হচ্ছে অ্যাজ আ বিগিনার হিসেবে পাইথনের অনেক টুলস আছে যেগুলো এত বিগিনার থাকা সময় ইউজ করাটা উচিত না। আপনাকে একদম র ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করা উচিত এবং আপনাকে প্রবলেম সলভিং করা উচিত। তারপর আপনি যখন একটা সার্টেন টাইম প্রবলেম সলভিং করবেন, সি প্রোগ্রামিংটা শেষ হবে, তারপর আপনি সি প্লাস প্লাস স্টার্ট করতে পারেন। এন্ড সি প্লাস প্লাস যখন শেষ হয়ে যাবে তখন আপনার যদি ইচ্ছে হয় যে না আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং করবো, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এই নামটা শুনেছেন? না, আগে না। আচ্ছা, কম্পিটিটিভ প্রোগ্রামিংটা মানে হচ্ছে যে প্রবলেম সলভিং। যেমন আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা যেরকম, যে এখানে ধরা বাঁধা মুখস্থ করতে হয় যেটা ছিল, বাট নতুন এডুকেশন সিস্টেম এই জিনিসটা নাই। এই জন্য আমরা এই নতুন এডুকেশন সিস্টেমটাকে আমরা অনেকেই পছন্দ করি, যে এই নতুন এডুকেশন সিস্টেমে স্টুডেন্টরা অনেক মানে অনেক কিছু শেখার সুযোগ পাবে। যেমন ধরেন আপনি ক্লাস Obviously, 9 এর স্টুডেন্ট। তাদের মধ্যে আমিও একজন। হ্যাঁ, বুঝি নেবে। না, বলতে সেটা আমাদের জন্য সুবিধা, বিশেষ করে যারা সায়েন্স নেওয়ার ইচ্ছা ছিল। হুম, মোদ্দা কথা,
মুখস্থ করাটা প্যারা, এই প্যারা থেকে বাঁচে গেছে, এই কারণে এখন এগুলো কাজে হাত দিতে পারতেছে, আর নাহলে এগুলো কাজে হাত দেওয়ার সময় থাকতো না। এক্স্যাক্টলি। আপনার এই যে আপনি ক্লাস 9, আমরা যখন ক্লাস 9 ছিলাম আমাদেরকে কি করতে হতো, আমরা যখন টেনশনে ছিলাম কখন প্রাইভেটে যাব, কখন এই পড়াটা দিছে হুম। এখানে কমপ্লিট করব, সকাল এই 6টা থেকে এগুলো নিয়ে। রাত 6টা পর্যন্ত টানা প্রাইভেট। আমি হ্যাঁ, ইভেন এরকমই ছিলাম কত বছর, বাট এক্স্যাক্টলি। তো ফরচুনেটলি এখন যেটা হচ্ছে যে পোলাপান স্কিল ডেভেলপমেন্ট করা বা এই যে এই ধরনের জিনিসপত্রতে মানে সুযোগ পাচ্ছে, কিন্তু এটার অনেক বড় একটা নেগেটিভ সাইড হচ্ছে যে যেহেতু ওরকম ধরা বাঁধা কোনো পড়ালেখা নাই ক্লাসরুমে, এই জন্য এটার খুবই মানে এক্সপেক্ট করা যায় যে পোলাপান ঝরে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই রিজনটা হচ্ছে আপনার হাতে স্মার্টফোন আছে, বেশিরভাগ মানুষের বাসার মধ্যে ওয়াইফাই আছে, ইন্টারনেট কানেকশন আছে, তারা হচ্ছে ডিস্ট্রাক্ট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনাদের মতো যারা হচ্ছে একটু সিরিয়াস না আমার কিছু একটা শিখতে হবে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের জিনিসপত্র আপনারা জানেন, তারা হচ্ছে শুরু করতে পারেন। কিন্তু অ্যাজ আ বিগিনার হিসেবে আপনার ক্ষেত্রে আমার যে সাজেশনটা থাকবে, আপনি প্রথমে সি প্রোগ্রামিং শেখেন, তারপর সি প্লাস প্লাসে যান, প্রবলেম সলভিং করেন, তারপর হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আপনার কি করা উচিত। এবং প্রবলেম সলভিং জিনিসটা আপনার সব জায়গায় কাজে লাগবে। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যান, আপনি অ্যাপ ডেভেলপমেন্টে যান, আপনার সব জায়গায় প্রবলেম সলভিং স্কিলটা কাজে লাগবে। যেমন একটু আগে আমি যাকে হেল্প করলাম 2-3টা প্রবলেম সলভ করাতে, এখানে কিন্তু সি প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছে, কিন্তু মেইন জিনিস কিন্তু এখানে প্রবলেম সলভিং লজিক। লজিক যদি আপনার ঠিক না থাকে, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখেন, আপনি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। বুঝতে পারছেন? ইয়ে আচ্ছা। তো আমার সাজেশন থাকবে আপনি সি প্রোগ্রামিংটা স্টার্ট করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে বা আমাদের ওয়েবসাইটে ক্লাস আছে, সেখান থেকে স্টার্ট দুইটাই করতে পারেন, করতেছি, যে কোনো আমি জায়গা দুইটা থেকে থেকে স্টার্ট করতে শেখার পারেন। চেষ্টা করব। আপনার, যেহেতু আপনি একজন টিচার, আপনার অনুযায়ী কিরকম টাইম লাগতে পারে শুধু সি শিখতে? এখানে আচ্ছা, টাইম কোনো ইস্যু না, আপনার এটা নির্ভর করে আপনার উপরে যে আপনি কতদিনে শেষ করতে পারবেন, এবং কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনোদিন শেষ হয় না। আপনার যতটুকু টপিক লাগে অ্যাজ আ বিগিনার হিসেবে আপনি জাস্ট ওই টপিক গুলো শিখবেন। আর আপনি একটা কাজ করেন, আপনাকে আমি আমাদের সি প্রোগ্রামিং এর হচ্ছে ওয়েবসাইট থেকে কোর্সের লিংকটা দিচ্ছি, আপনি এটা স্টার্ট করেন। আপনার কতটুকু শিখতে হবে, কতটুকু টাইম লাগবে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আপনি জাস্ট ওইটা শুরু করেন যেভাবে গাইডলাইন দেয়া আছে, ওকে, বাকিটা আমি আপনার। এর মাঝখানে একটু কিছু বলতে চাইছিলাম যে আমি প্রোগ্রামিং এ একদম নতুন, বাট সাইবার সিকিউরিটি বা সাইবার স্পার্টিং বা সিকিউরিটি এইগুলা রিলেটেড আরো অনেকগুলা কাজ আমার অলরেডি করা আছে। এই কারণে লিনাক্স, কালি লিনাক্স, উইন্ডোজ টার্মিনাল এইগুলাতে আমি পুরো জানি। আমি জাস্ট সাইবার সিকিউরিটি আর একটু বেশি স্ক্রিপ্টিং করার জন্য সবগুলো প্রোগ্রামিং শিখতে চাই। আর নেক্সট বছর অর্থাৎ 2025 সালে যে চ্যাম্পিয়নশিপ হবে হ্যাকাথন, এর মধ্যে প্রোগ্রামিং ডিভিশনে আই ওয়ান্ট অংশগ্রহণ করতে ইচ্ছুক। এই কারণে বলতে পারেন আগামী জানুয়ারির আগে মিনিমাম বেসিক টু অ্যাডভান্স সি বা সি প্লাস প্লাস এই দুইটা যদি কভার করা যেত। আচ্ছা, আপনি কোন চ্যাম্পিয়নশিপে যাবেন? হ্যাকাথনের প্রোগ্রামিং চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, ওই হ্যাকাথনটা কি নিয়ে হবে? রিলেটেডটা কি, টপিকটা কি? মেইনলি টপিকটা এখনো আমি নিজেও জানি না, জাস্ট আমাকে এতটুকু বলা হয়েছে যে হ্যাকাথন চ্যাম্পিয়নশিপ 2025-এ এখানে বেসিক্যালি প্রোগ্রামিং রিলেটেড চ্যাম্পিয়নশিপ। প্রোগ্রামিং রিলেটেড চ্যাম্পিয়নশিপ, প্রোগ্রামিং দিয়ে তো অনেক কিছু করা যায়। যেমন কিছুদিন আগে আমার মতে রবির খুব একটা সম্ভবত, হ্যাকাথন, এটা এটা খুব ডেটাথন যেটাকে বলা হয়েছে। না, খুব সম্ভবত এটা ইয়েতে ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাব, কারণ ডেটা এন্ট্রিটা একটু হার্ড আছে। হুম। বাট অ্যাজ আ ক্লাস 9 এর স্টুডেন্ট আমি আপনাকে কখনোই মোটিভেট করব না বা বলবো না যে আপনি এখনই ওয়েব ডেভেলপমেন্টে যান, আপনি যেখানে যেখানে এখন হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আচ্ছা, তো আপনার আপনার যদি মতে কোনটা নির্দিষ্ট বেস্ট? কোনো প্রজেক্ট থাকে, যেমন অনেকে আছে নিজের স্টার্ট আপ নিয়ে কাজ করে, যে আমার একটা বিজনেস আছে, ওই বিজনেসের হচ্ছে ওয়েবসাইট বানাইতে হবে, বাট আমি যেহেতু সিএসসি স্টুডেন্ট বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমার ওয়েবসাইট কেন অন্যজনে বানাবে? আমি নিজেই ওয়েব ডেভেলপমেন্ট শিখি, সেটা ভিন্ন সেক্টর। বাট আপনাদের ক্ষেত্রে আপনারা কেন ওয়েব ডেভেলপমেন্টে যাবেন? আপনাদের জন্য তো আরো ভালো ভালো জিনিস ওয়েট করতেছে। যেমন আপনি যখন হচ্ছে ওই পর্যন্ত চলে যাবেন, তখন তো জেনারেশন থাকবে মেশিন লার্নিং আর এআই এর নিয়ে। আর এটার জন্য দরকার হবে প্রচন্ড পরিমাণ প্রবলেম সলভিং স্কিল। আপনি সাইবার সিকিউরিটির কথা বললেন, সাইবার সিকিউরিটি মানে হচ্ছে আপনি একটা, সাপোজ একদম সিম্পলি যদি আমি একটা বলি, একটা ওয়েবসাইটকে হ্যাক থেকে দূরে আপনাকে রক্ষা করতে হবে, খুবই সিম্পলি যেটা আমি বলি।
তো আপনি একটা ওয়েবসাইটকে যখন হ্যাক থেকে দূরে রাখতে চাইবেন বা হ্যাকাররা যখন আপনার ওয়েবসাইটকে হ্যাক করতে পারবে না, মেইনলি একটা সাইট হ্যাক করে কিভাবে ওইটার কোনো প্রবলেম একটা প্রবলেম খুঁজে বের করে। প্রবলেম থেকে হ্যাঁ, কোন একটা প্রবলেম খুঁজে, মানে লজিক্যাল কোনো ইরর আছে কিনা বা টেকনিক্যাল কোনো ইরর আছে কিনা। তাহলে আপনি যদি প্রবলেম সলভারই না হন, তাহলে আপনি প্রবলেম খুঁজে বের করবেন কিভাবে? মূলত যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হয় তারা হচ্ছে মারাত্মক লেভেলের প্রবলেম সলভার, এটা আপনি ভাই কল্পনা আমি করবেন একটু ইন্টারাপ্ট করতে চাই কথার মধ্যে। না। একটু পরে দাঁড়াও। আচ্ছা বলো তারেক, বলো কি বলতে চাচ্ছ। বলতে চাই আমি তো কাল লিনাক্স প্যারাডক্স ওএস নিয়ে কাজ করছি। তো হুম যখন দেখলাম যে আমার কোড গুলা আরেকজন থেকে কপি করতে হয়, হুম তো ভাবলাম যে না, আমার এই প্রবলেম সলভিং এ অনেক দুর্বলতা আছে। হ্যাঁ, তারপরে আমি পাইথনে শিফট হইলাম। তো দেখলাম যে পাইথন সব প্রথম প্রথম সহজে। তো যখন একটু অবজেক্ট ওরিয়েন্ট নিয়ে ঘাটাঘাটি করছিলাম, বাপরে বাপ মাথায় আর ধরতেছে না। তারপর exactly. শিফট হলাম জাভাতে। জাভাতে শিফট হওয়ার পর না দেখতেছি ভালোই বুঝতেছে, কিন্তু প্রবলেম স্কিলটা অনেক লো লেভেলে। তারপরে শিফট হলাম সিতে। এই যা এখন আপনার সাথে আপনার এখানে কোর্স করতেছি। তা এখন কেমন মনে হচ্ছে প্রবলেম সলভিং এখন করার পর? আলহামদুলিল্লাহ প্রবলেম সলভিং এ অনেক আগে গেছি। অন্যান্য যদি ল্যাঙ্গুয়েজ দেয় আমাকে, যদি সিনট্যাক্সটা জানা থাকে বা একটু দেখি, তাহলে আমি অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রবলেমটা সলভ করতে পারি। হুম, মূলত এটাই যে আপনাদের হচ্ছে, আর এখানে সবচেয়ে বড় কালপিট কারা জানেন? এই সেক্টরের সবচেয়ে বড় কালপিট হচ্ছে এই যে আপনার বিভিন্ন কোর্স গুলা, ছোট ছোট যে কোর্স গুলা, যে 2,000 টাকা দিয়ে কোর্স কিনেন আপনার পুরো জব এনে দিব, 3,000 টাকা দিয়ে কোর্স কিনেন আপনার পুরো সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বানাই দিব, 1,000 টাকা দিয়ে কোর্স কিনেন আপনাকে পুরো ওয়েব ডেভেলপমেন্ট শিখাই দিব। সবচেয়ে বড় কালপিট হচ্ছে এরা। এরা এমন একটা যে মানে ভিডিওতে বেশ কিছু কথাবার্তা বলে যে মনে হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে খুবই হাতের ময়লা একটা জিনিস, খাওয়াই দিলাম আপনি বুঝে ফেলবেন, এত ইজি। যারা একদম বিগিনার তারা এই জিনিসগুলো বুঝে না, এই জিনিসগুলো না বুঝে তারা হচ্ছে ওই জিনিসগুলোতে যায়, 1 দিন 2 দিন 3 দিন, তারপর দেখা যায় আর নিতে পারতেছে না, তখন ঝরে যায়। মোট কথা আপনার যদি প্রবলেম সলভিং, যেমন এই যে কিছু কোর্স আছে, প্রোগ্রামিং হিরোর কোর্স, ফিটরনের কোর্স, এই প্রোগ্রামিং হিরো বা ফিটরনের কোর্স যারা একদম ফ্রেশ বিগিনার তারা জীবনও সাস্টেন করতে পারে না, তো একটা যদি আমি স্পেশাল কেস বাদ দিই। বাট এই টাইপের কোর্স গুলাতে আপনি যদি প্রবলেম সলভিং স্কিল না থাকে আপনি সাস্টেন করতে পারবেন না কিছুদিন গিয়ে। কারণ আপনি যখন প্রবলেম সলভিং শিখবেন, কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখবেন, শুধুমাত্র আপনি কোডিং শিখতেছেন না, এই যে লং টাইম বসে থাকার যে একটা ধৈর্য, 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বসে থাকার যে একটা ধৈর্য, এটা কই পাবেন আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে? আপনি জীবনে কোনোদিন 2 ঘন্টা পিসির সামনে বসার অভ্যাস নাই, আপনি একটা কোর্স কিনে নিছেন যেখানে মিনিমাম আপনাকে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা বসে থাকতে হবে পিসির সামনে, কয়দিন সাস্টেন করতে পারবেন? তো আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি এই যে 2025-এর ওয়েব ডেভেলপমেন্ট হ্যাকাথনে যান। আপনার ঠিক। এখন তো যেটা আপনার মধ্যে টার্গেট, কোন বেস্ট? আমার জেনারেশন অনুযায়ী কোনটা বেস্ট হবে, এআই লার্নিং নাকি মেশিন লার্নিং? এখন কিছুই না এসব। এখন কোনো এআই লার্নিং, এখন কোনো ইন মেশিন ফিউচার, লার্নিং। হ্যাঁ, ইন ফিউচার, এখন বাট ইন ফিউচার দুটার মধ্যে ইন ফিউচার আপনি, আচ্ছা ইন ফিউচারে আপনি যে কোডিং এ থাকবেন এমন কোনো গ্যারান্টি আছে? না, এটাও কথা। বাট উনি যেটা বলছে এটাও সত্য। Future- আমি ফার্স্টে যখন হ্যাঁ লিনাক্সে ছিলাম, বাট ওখানে প্রবলেম ফেস করে এখানে আসছি। হ্যাঁ পরে হ্যাঁ জাস্ট পাইথনে এক্স্যাক্টলি। শুরুই করছিলাম, কি পরে দেখলাম না আমার দ্বারা হইতাছে না, তার জন্য সিতে শিফট করছি। তো আপনাদের এটা আসে, তারপর আপনাদের সাথে হবে। আচ্ছা, আপনাকে, আপনি মাত্র ক্লাস 9-এ পড়েন, ইউ হ্যাভ এনাফ টাইম ব্রো, হিউজ ইয়েস, টাইম আছে আপনার কাছে। ইয়েস, আপনার আপনাদের টাইমে থাকতে, ক্লাস 9-এ থাকতে আপনি প্রোগ্রামিং কি জেনে ফেলছেন, খালি লিনাক্সও টাচ করে ফেলছেন। আমি ল্যাপটপ পাইছি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে, ঠিক। ক্যান ইউ ইমাজিন? আমার ক্লাস, আমার 11 বছরের স্টুডেন্টও আছে, কানাডা থেকে ক্লাস করে। ওকে আমার সকালবেলা ক্লাস নিতে হয় ভোরবেলা, কারণ হচ্ছে ওদের টাইম জোন আমাদের টাইম জোন এক না, ভোরবেলা ক্লাস নিতে হয়। এবং ওই কানাডা থেকে ওই হচ্ছে বড়ই হয়েছে কানাডাতে, বাট বাংলাদেশের, এই জন্য ওর ক্লাসগুলো আমার ওই ভোরেই নিতে হয়। সো আপনার ওই ওয়ার্ল্ড, আমরা তো এশিয়াতে আছি, এশিয়ার বাইরের ওয়ার্ল্ড কতটা ফাস্ট আপনি এখন ইমাজিন করতে পারবেন না। ওর হচ্ছে যখন আমি ক্লাস নেই, প্রথমে হচ্ছে ওর যারা প্যারেন্টস ছিল, প্যারেন্টস এর সাথে আমার মিটিং হয়েছিল, প্যারেন্টস একটা কথাই বলছে যে আমরা প্রোগ্রামিং সম্পর্কে কিছুই জানি না, আমাদের বাচ্চাকে দেখতাম ও হচ্ছে এই সব ভিডিও দেখতো, তো আমরা 2 দিন 3 দিন খেয়াল করছি যে ও আসলে কি করতেছে। তো
তো যখন তারা দেখতে যে এই ভিডিওগুলো দেখতেছে, তারা হচ্ছে নিজেরা প্রথমে রিসার্চ করে যে আসলে কিসের ভিডিওগুলো দেখতেছে। তখন যখন দেখে যে না এটা একটা ভালো সেক্টর, তখন তারা ওরা মেন্টর খুঁজতে থাকে যে বাংলাদেশে কোনো মেন্টর পাবে কিনা, কারণ ওরা ফরেন মেন্টর নিতে চাচ্ছিল না। পরে আমি বললাম যে মানে আমি প্রথমে নিতে চাচ্ছিলাম না জিনিসটাকে, কারণ এত সকালবেলা পসিবল না, এবং অনেক ছোট বাচ্চা, যেহেতু ও বড় হয়েছে কানাডার এনভায়রনমেন্টে, বাংলাদেশের এনভায়রনমেন্টে বড় হয় নাই, তো ওকে আমি বুঝাতে পারবো কিনা সেটা শিওর ছিলাম না। তারপর অনেক কথাবার্তা বলে ওর সাথে কথা বলে বুঝলাম যে না, নেওয়া যায়। তারপর একটা ক্লাস নিয়ে দেখলাম যে ওর যেই মানে অ্যাজিউম করার ক্যাপাবিলিটি, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের এরকম অ্যাজিউম করার ক্যাপাবিলিটি নাই। কানাডার 11 বছরের একটা বাচ্চা অ্যাজিউম করার যে ক্যাপাবিলিটি, ইউ ক্যান্ট ইমাজিন। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা মাত্র শুরু করছেন, আপনাদের এখন উচিত মিনিমাম 2 থেকে 2.5 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করা। আপনি ক্লাস 9-এ আছেন, আপনি চিন্তা করবেন 9-10 আমি জাস্ট প্রবলেম সলভিং করবো। আপনি হয়তো এখন জিনিসগুলো বুঝতে পারতেছেন না, আপনার কাছে মনে বুঝছি। হচ্ছে চ্যাম্পিয়নশিপে যাবো, অনেক পোস্ট ফিল হবে। না, আমি এটা সিরিয়াস বলতেছি, চ্যাম্পিয়নশিপ আমার খুব একটা জরুরি না। আমি নিজেও জানি না আসলে এটা কিসের চ্যাম্পিয়নশিপ। এক্স্যাক্টলি। বেসিক্যালি হচ্ছে আমাদের স্কুলের সায়েন্স ডিপার্টমেন্টের আইটি সেক্টরের হেডে আছি। তো হুম কয়েকজন মিলে জোরাজোরি করতেছে প্রথমে রোবোটিক্সে যাও। তো বললাম হুম আচ্ছা যাও, এক্সাম দাও, 60-এর হুম মধ্যে পাস। আচ্ছা বাদ দাও এটা, এক্সাম বাদ দাও, ভালো মতো শিখো। তো বলে হুম আচ্ছা ভাই যাও, এটাতে যাও। কারণ এটা নিয়ে জোরাজোরি, বাট এদেরকে কি যে এক্সকিউজ দিব এটা আমি বুঝতেছি না। এই কারণে আমার একটু জানা জরুরি ছিল। হুম। আপনি এক্সকিউজ না, আপনি যদি বলতে পারেন যে ভাই আমি প্রোগ্রামিং শিখতেছি, আমি প্রবলেম সলভিং করবো, আমি এখনো কোনো রোবোটিক্স বা মানে মোট কথা আপনি স্পেসিফিক এখনো কোনো ক্যারিয়ারই চুজ করবেন না। আপনি যে কথাগুলো বলতেছেন রোবোটিক্স, মেশিন লার্নিং, এআই, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো এক একটা হচ্ছে এক একটা ক্যারিয়ার পাথ। মানে এক একটা ক্যারিয়ার পাথ, এখান থেকে যে কোনো একটাকে আপনি তুলে নেবেন, নিয়ে এটা নিয়ে আপনি সারা হোল লাইফ কাজ করবেন। এগুলো হচ্ছে একটা পাথ। আপনাকে এখন কোনো ক্যারিয়ার পাথ চুজ করা যাবে না। আপনি এখন প্রবলেম সলভিং করবেন, প্রবলেম সলভ করবেন। যে জিনিসটা আপনাকে পুরো আপনার যে কোনো ক্যারিয়ার পাথ আপনি চুজ করেন সেটাতে আপনাকে হেল্প করবে। আপনি ওয়েব ডেভেলপমেন্টে যান, আপনি রোবোটিক্সে যান, আপনি যে কোনো জায়গায় যান, আপনাকে হেল্প করবে। বুঝতে পারছেন আপনি? থ্যাংক ইউ, এটাই জানা দরকার ছিল। হ্যাঁ, আপনাকে আমি হচ্ছে আমাদের প্রতিদিন 10:30টায় সাপোর্ট সেশন হয়, আপনি মেবি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আছেন, সেখান থেকে জয়েন করেছেন, রাইট? জি। হ্যাঁ, আমি আপনাকে চ্যাট বক্সে একটা কোর্সের লিংক দিয়েছি। আপনি এখান থেকে প্রথম থেকে শুরু করেন, যেভাবে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া আছে ওইভাবে আগান, একদম ফার্স্ট ভিডিও থেকে। ওকে। জাস্ট এটা আপনি ফলো করেন। আপনি মনে করেন যে না আমার কাছে হিউজ টাইম আছে, আমি হচ্ছে এই বড় ভাইটার কথা 6 মাস শুনি, 6 মাস হচ্ছে আমি আর কারো কথা না শুনি, জাস্ট ফর দ্য 6 মান্থ, বেশি দিন না, 3 6 18 180 দিন মাত্র। ঠিক আছে, 180 দিন আমার কথা শুনেন, দেখেন 180 দিনে কিছু হয় কিনা। 180 দিন বেশি সময় না। 180 দিন যদি আপনি আমার কথা শুনতেন বা আমাদের একাডেমি হিসেবে আপনি আগান, 180 দিন পরে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি কি আপনার টাইম ওয়েস্ট করছেন নাকি ভালো জায়গায় ইনভেস্ট করছেন। ঠিক আছে, থ্যাংক ইউ ইউ সো মাস্ট। মাচ। আর একটা কথা, এই যে এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, মানে হুম, মানে এই ভিডিওটা কোথায় পাওয়া যাবে? কারণ আমি এটা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, শিক্ষাঙ্গন বিডিতে। আজকে ডেট দেয়া থাকবে। থ্যাংক ইউ। আলটিমেটলি যদি এটা দেখায় তো তারা একটু ভালো বুঝতে পারবে যে আগে ওদিকে না যাওয়াটা বেটার। থ্যাংক ইউ সো মাচ ফর ইউ গাইডিং। মাস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তারেক, তোমার কোর্সের অ্যাক্সেসটা রাইট? হ্যাঁ ভাইয়া, আমাকে জাস্ট লিঙ্কটা বলে দিলেই হবে। জোরে কথা বল তারেক। আচ্ছা একটু wait। আমাকে জাস্ট লিঙ্কটা বলে দিলেই হবে, বাকিটা আমি নিজেই সলভ করবো। আরো আগের প্রবলেম ছিল, বলতে ভুলে গেছিলাম। আচ্ছা, মানে কি প্রবলেম? বুঝছে? আচ্ছা, ওকে, শেয়ার করো স্ক্রিন। প্রবলেমটা হলো গিয়ে এখানে যোগ করতে বলা হয়েছে মাল্টিপল। আচ্ছা আচ্ছা তারেক, আমি এটাই। ওয়েট করো, আমি তোমাকে এই প্রবলেম গুলাতে আগামীকালকে সাপোর্ট সেশনে একটু দেখাই, কারণ অলমোস্ট 12টা বেজে গেছে। সো তুমি এটা একটু বললে হবে, এটাতে কি স্পেস দেওয়া লাগবে কি না? আমি তো স্পেস দিয়ে দিছি, স্পেসের জন্য কি দেওয়া লাগবে? মানে এই যে স্পেস, কি স্পেসের প্রবলেম নাকি অন্য কিছু? টেস্ট কেসের হুম এই যে আমি স্পেস দিছি, হুম আবার আপনার এখানে স্পেস নাই।
এখন স্পেস আছে কিনা এখান থেকে বুঝবা না, তুমি স্পেস দিয়ে হচ্ছে সাবমিট করে দেখো, স্পেস ছাড়া সাবমিট করে দেখো কোনটাতে অ্যাকসেপ্ট হয়। স্পেস ছাড়াই আমি সাবমিট দিছি, এই কারণে আমার নাকি হইতেছে না, বুঝতেছি না আসলে। যদি তুমি দেখো যে স্পেস নিয়ে সাবমিট করলে প্রবলেম হচ্ছে, তাহলে তুমি স্পেস ছাড়া সাবমিট করো, আগে প্রবলেম গুলো যেভাবে সলভ করছো দুইটা দিয়ে চেক করো। আচ্ছা ঠিক আছে, আমি এভাবে ঠিক করতেছি। আর তোমার ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সের যে অ্যাক্সেস, সেটা কি তুমি আজকে নিবে নাকি আর কিছুদিন পর? আজকে দিলে ভালো হয়। হ্যাঁ, আমি এটা আজকে দেওয়ার অ্যানাউন্সমেন্ট আজকে দিয়েছিলাম যে আজকে দিব। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি যেটা বলতেছিলাম, আপনি যেটা বললেন যে আর যেন কি কি শেখা দরকার, এই যে বুটস্ট্র্যাপ, তারপর আপনার ট্যালেন্ট সিএসএস পারি কিনা। আমার ওই যে আপনি যে হাবলু প্রোগ্রামের যে লিঙ্কটা দিচ্ছেন ওইখানে তো ওগুলা নাই। হুম, ওদের কোর্স আউটলাইনটা আছে তোমার কাছে? আউটলাইন বলতে যে যেভাবে রোড ম্যাপ। হ্যাঁ, আমাদের যেমন একটা কোর্স আউটলাইন থাকে না, প্রতিটা কোর্সে আমরা কি কি শিখাবো, ওদের কোনো কোর্স আউটলাইন নেই? হ্যাঁ আছে তো। হুম, আমি সেটাই জানতে চাচ্ছি, সেটা তোমার কাছে আছে? ওইটা আছে বলতে যে ওটা দেখছিলাম ভিডিও, কিন্তু ওটা আমি নোট করি নাই। তুমি কি ওদের কোর্স পারচেজ করছো নাকি? জি ভাইয়া। ওদের কি কোর্স পারচেজ করছো তুমি হাবলু প্রোগ্রামারের? না না না। আচ্ছা, দেখো, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে তোমার HTML CSS এই জিনিসটা হচ্ছে র, ঠিক আছে, একদম র কোড। তো তুমি সিএসএস, এত সিএসএস লিখে তুমি তো কুলাতে পারবা না। যেমন আমি তোমাকে তুমি HTML CSS শিখছো, আহ, তুমি হচ্ছে একটা কাজ করো, আমি দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার দিছি, স্ক্রিন শেয়ার হয়নি। ভাই অলরেডি আমি কয়েকটা প্রজেক্ট করছি, হুম, দুইটা প্রজেক্ট করছি। আচ্ছা, প্রজেক্ট গুলা কি গিটহাবে পোস্ট করছো? হ্যাঁ গিটহাবে পোস্ট করছি। আচ্ছা ঠিক আছে, তো তুমি আমার লিঙ্কডইনে যাবা, চাইলে আপনাকে লিংক দিতে পারি। এই আচ্ছা যে আমি তোমাকে একটু দেখাচ্ছি, সেটা আমি দেখবো, সমস্যা নাই, তোমারটা আমি দেখবো, আগে আমি তোমাকে কিছু জিনিস দেখাচ্ছি। ওয়েব দ্বারা প্রজেক্ট লিঙ্কডইনে দেয়া আছে প্রোফাইলে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে দেখো প্রজেক্টস আপনি লিংকডইন প্রোফাইলটা দেখে প্রোফাইল লিঙ্কটা একটু আমার নেম লিখে সার্চ করলেও হবে, হ্যাঁ পাইছি। লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, দেখো। না না, স্ক্রিনশটটা নিয়ে নিছি। আচ্ছা, এখানে দেখো আমার প্রজেক্টসে দুইটা প্রজেক্ট আছে, একটা হচ্ছে সিম্পল ই কমার্স ইউজিং ডেইজি ইউআই। ডেইজি ইউআই হচ্ছে তোমার টেইলওয়াইন সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এই টেইলওয়াইন সিএসএস হচ্ছে আবার সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এখন ব্যাপারগুলো বুঝবা না, আমি তোমাকে জাস্ট প্রজেক্টটা দেখাই। এটার তুমি প্রথমে টেইলওয়াইনটা দেখাই, এটা হচ্ছে গিটহাব আর এটা হচ্ছে লাইভ সাইট। আমার গিটহাবেও লাইভ সাইট আছে, আবার এই যে এই লিঙ্কটাতে ক্লিক করলে এই লাইভ সাইটটা ওপেন হবে, এই যে এটা। এই যে এখানে আমি কি কি ইউজ করছি, যেমন যে টেইলওয়াইন সিএসএস, প্রজেক্ট নেমটা কি, তারপর আমি কোন টেকনোলজি ইউজ করছি সবকিছু এখানে লেখা আছে, ফিচার গুলো কি কি সেট আপ করতে হবে কিভাবে, আমি এখানে সবকিছু দিছি। যেমন আমার তুমি যদি এটা ওপেন করো, এই যে এই রিপোজিটরিটা হচ্ছে আমার এই প্রজেক্টটা। তো তুমি যদি এই প্রজেক্টটা লাইভ দেখতে চাও, তাহলে এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করলে লাইভ সাইটটা ওপেন হবে। এটা হচ্ছে সেই ওয়েবসাইট। এখন এটা হচ্ছে আমার একটা ই কমার্স ওয়েবসাইট, ফুললি রেসপন্সিভ, এটা রেসপন্সিভ ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা তুমি যদি র সিএসএস দিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে হিউজ কোড লিখতে হবে। এখন এত কোড লেখার তো আমাদের কাছে সময় নাই, বা সময় থাকবে না এত র কোড লেখা। তো এখন তুমি দেখো, আমি এই পুরো ওয়েবসাইটটা তৈরি করতে মনে হয় সিঙ্গেল কোনো সিএসএস কোডই লিখি নাই, সিএসএস লিখছি বা সেটা অন্যভাবে। এই যে দেখো, তুমি খেয়াল করবা প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের মধ্যে একটা করে ক্লাস ইউজ করা, এবং এই ক্লাসের মধ্যেই সব সিএসএস আছে, ক্লাসের মধ্যে সব সিএসএস আছে। ইনলাইন কিন্তু হ্যাঁ, ইনলাইন সিএসএস বলা চলে, হ্যাঁ ইনলাইন সিএসএস বলতে পারো। কিন্তু এখন এই যে সিএসএস গুলা, এগুলো আমি কোত্থেকে পাইছি,
এগুলা হচ্ছে সবই টেইলওয়াইন সিএসএস, মানে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এই যে আমি এই যে টেইলওয়াইন সিএসএস টাকে যে ইম্পোর্ট করছি। তো এখন এটা শেখার রিজনটা কি? এটা শেখার রিজন হচ্ছে তুমি ধরো একটা ওয়েবসাইট তুমি যদি বানাইতে চাও, যেমন এরকম একটা ওয়েবসাইট তুমি যদি বানাতে চাও, আমি তোমাকে যদি ফিগমা ফাইল দিয়ে দিই, তাহলে কিন্তু তোমার খবর হয়ে যাবে র সিএসএস দিয়ে কোড করতে। যেমন এই কার্ড বানাইতে তোমার হিউজ পরিমাণ কোড লিখতে হবে, তো এত কোড লেখার তুমি টাইম পাবা না, বুঝতে পারছো? এত হ্যাঁ, তুমি টাইম পাবা না। তো এবার আমি তোমাকে আরেকটা সাইট দেখাই, যেটা হচ্ছে ডেইজি ইউআই। যেমন এই দেখো এরকম এই যে কার্ডটা ওমেন জ্যাকেট, এই কার্ডটা তৈরি করতে আমাকে কোড লিখতে হয়েছে, তোমাকে দেখাই আমি। নেভিগেশন ইন্ট, এই যে ওমেন জ্যাকেট সেকশন, এই যে কার্ড 1, দেখো এই এতটুকু কোড আমাকে লিখতে হয়েছে এই কার্ডটা বানাইতে। এই কার্ডটা এখানে ধরো 3টা কার্ড আছে, এই যে এতটুকু কোড, এটা হচ্ছে আমার কার্ড 1, এটা হলো আমার কার্ড 2, এটা হলো আমার কার্ড 3, ঠিক আছে? এটা এবার তোমাকে আমি আরেকটা দেখাই, যেটা হলো এই যে যেটা এই সাইটটা যেটা দিয়ে বানাইছি টেইলওয়াইন সিএসএস, সেটার ফ্রেমওয়ার্ক, সেটা হলো ডেইজি ইউআই। এই যে এটা সিম্পল ই কমার্স ইউজিং ডেইজি ইউআই। তো এটার আমি যদি লাইভ লিংকে যাই বা রিপোজিটরিতে যেতে পারি। ফিউচারে আসলে সিভির কোনো প্রয়োজন হবে না, আই থিঙ্ক। গিটহাব থাকবে, গিটহাবে তোমার সবকিছু সাজানো থাকবে। ভাইয়া আমার আমি যেটা করছিলাম, এই যে আমার গিটহাব প্রোফাইলের মধ্যে পিন করা আছে, আমার যেসব প্রজেক্ট পিন করা আছে, আমি কি কি পারি এগুলা দেখলেই কোড ফোর্সের এটা কি কোড ফোর্স বুঝলাম না, এটা জিনিসটা আগে একটু দেখেন। কোনটা? এই যে এটা, এটা না 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 367, এটা বুঝাই ও কন্ট্রিবিউশন। এটা হচ্ছে ওই যে আমি গিটহাবে যে কোড পুশ করি সেটার কন্ট্রিবিউশন। আচ্ছা, আচ্ছা। এটা পরে বুঝাবো না। এখন দেখো তোমাকে আরেকটা সাইট দেখাই আমি, সেটা হলো এই যে ডেইজি ইউআই। এটা যদি সাইটটা ওপেন করি, যেমন দেখো এই ডেইজি ইউআই ওয়েবসাইটটা যে আমি তৈরি করছি, লগ ইন পেজ, তারপর এখানে তুমি ক্লিক করলে এই জিনিসগুলো চেঞ্জ হবে বাইকের জন্য আর কি, ফিচার্ড বাইক, তারপর লেটেস্ট নিউজ, বাই নাও, তারপর ক্লায়েন্টদের রিভিউ এখানে থাকবে, দেন কোনো কোশ্চেন থাকলে তারা অ্যান্সার দিবে এখানে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন গুলো এখানে থাকবে, দেন হচ্ছে একটা ফুটার। এখন এই ওয়েবসাইটটা যদি আমি র সিএসএস দিয়ে করতে চাই, খবর হয়ে যাবে। ডেইজি ইউআই হচ্ছে এরকম কার্ড তৈরি করা থাকে, তোমাকে আমি দেখাই ডেইজি ইউআই। এগুলা ওরা শিখাবে কিভাবে? এগুলা শেখাইতে হিউজ টাইম লাগবে। ওরা হচ্ছে মানে ব্যাপারটা বললাম না যে এই যে কালপিট, ওরা এগুলা শিখাবে কেন? ওরা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখাই দিবে। ওই কয় মাসের কোর্স? 3-4 মাসে কি শেখাবে? 3-4 মাসে একটা স্টুডেন্টের এইচটিএমএল সিএসএস আর এই জিনিসগুলো শিখতেই সময় লাগে, আর ওরা পুরা মানে কমপ্লিট করাই দিবে। এত ইজি, মাত্রটা শুরু করলো। একটা ব্যাচ যাক, নেগেটিভ রিভিউ খাবে, তখন বুঝবে। আচ্ছা, যেমন দেখো তোমাকে আমি দেখাই কার্ড। এই দেখো এখানে সবকিছু তৈরি করা, যেমন তুমি ধরো এই কার্ডটা তুমি তোমার ওয়েবসাইটে অ্যাড করতে চাও, তোমার এখানে কোড সব করা আছে, এই যে এইচটিএমএল, এই যে কোড, এই কোডটা কপি করে তুমি তোমার ওয়েবসাইটে লাগাই দাও, এরকম কার্ড হয়ে যাবে। এরকম কার্ড আমার দেখো, আমার যে কার্ড, এই কার্ড কিন্তু তুমি এই ওয়েবসাইটে খুঁজে পাবা না, কোনো জায়গায় নাই এই সেম টাইপের কার্ড, কিন্তু আমি কিন্তু ইউজ করছি এটাই। এই যে আমি এটাই ইউজ করছি। তো এখন তুমি বলতে পারো ভাই তাহলে এটা আপনি কিভাবে করছেন? এখানে বাই নাও বাটন ডান সাইডে, আপনার বাই নাও বাটন বাম সাইডে, কোনো কিছুই না। এখানে তুমি কোডটা দেখো, এই যে জাস্টিফাই ইন দেয়া আছে, আমি এই জাস্টিফাই ইনটা উঠাই দিলে এটা লেফট সাইডে চলে আসবে। মানে তোমাকে ওদের কোডটাকেই কাস্টমাইজ করতে হবে। এখন তুমি কাস্টমাইজটা কিভাবে করবা? এই যে জাস্টিফাই ইন, এটা আমি কোত্থেকে শিখে আসছি? সেই যে সিএসএস শিখছিলাম সেখান থেকে শিখে আসছি। তো তোমাকে প্রথমে এইচটিএমএল সিএসএস টা ভালো মতো শিখতে হবে। শেখার পরে তোমাকে এই ধরনের যে ইগুলো আছে, ফ্রেমওয়ার্ক গুলো আছে এইচটিএমএল সিএসএস, সেগুলো শিখতে হবে। তারপরে তুমি যাবা জাভাস্ক্রিপ্টে। এখন তোমাকে আমি যদি যেমন এই ওয়েবসাইটটা, তুমি কি হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি এই কার্ডের যে কোডটা, এটা তুমি হচ্ছে বের করো, কোড বের করতে পারবা? এই যে কনসোল থেকে ইন্সপেক্ট করে বের করতে পারবা যে এই পোর্শনের কোডটা কোথায় আছে? এই যে ধরো এই কার্ডের, বের করতে পারবা? হ্যাঁ ভাই, না। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই যে কনসোল থেকে কিভাবে সবকিছু হ্যান্ডেল, এই কনসোল। যেমন ধরো আমি যদি জানতে চাই যে এই কার্ডের কোডটা কোথায় আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, যে ইন্সপেক্টে আসবো, এই যে এটা সিলেক্ট করব,
করে এলিমেন্ট সিলেক্ট করব। এই যে জাস্ট আমি যদি এই যে এলিমেন্ট সিলেক্টর এখানে ক্লিক করি, যেমন ধরো আমি জানতে চাই যে আমার এই পোর্শনটুকুর কোড কোথায় আছে, তাহলে এতটুকু সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এই যে দেখো চলে আসছে আমার ওই পোর্শনের কোডটুকু, এই যে এখানে আছে, এই ডিপটার মধ্যে আছে। এটা এক্সপ্যান্ড করি, দেখো এই যে কি লেখা আছে, ডুকাটি। এই যে ডুকাটি, খেয়াল করছো? এগুলো কি জাভাস্ক্রিপ্ট নাকি বুটস্ট্র্যাপ ভাই? না না, এগুলো এইচটিএমএল সিএসএস। জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়া? হ্যাঁ, জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে, কোনো জাভাস্ক্রিপ্ট কোনো কিছু নাই, জাস্ট এইচটিএমএল সিএসএস। যেমন এই যে এটাকে বলা হয় ক্যারুজল। ক্যারুজল এখানে, এই যে ক্যারুজল, আমি কোনটা ইউজ করছি? আমি ইউজ করছি হচ্ছে এই যে এটা, এই ক্যারুজলটা ইউজ করছি আমি। এইটাকে আমি হচ্ছে সবকিছু চেঞ্জ মেঞ্জ করে এরকম রূপ ধারণ দিয়েছি। এরকম ছবি এই পাশে, লেখা এই পাশে, কিছুই না। এখানে তোমার একটা ছবি আছে না, দেখো ওরা কি করছে ছবিটাকে, এই যে ছবির লিঙ্ক, ইমেজ। আমি জাস্ট কি করছি যে আমার এই এই ডিবের ভিতরে আরেকটা ডিপ তৈরি করছি, ওই ডিবের মধ্যে ইমেজ দিয়ে দিছি, বাকি ডিবের মধ্যে টেক্সট, তারপরে সেটাকে ফ্লেক্স করে দিছি, ঝামেলা শেষ, যেটা দুই পাশে চলে গেছে। তার মানে আমি আবার কোন কনসেপ্ট ইউজ করলাম? সেই সিএসএস এর কনসেপ্টই। কিন্তু আমি কোড দেখাই তোমাকে, দাঁড়াও। ডেইজি ইউআই এর এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কিছু আমাদের স্টাইলে ইউজ করতে হয়েছে ফন্টের জন্য। আমি এখানে আবার পপিন্স ফন্টটা ইউজ করছি, গুগল ফন্ট ইউজ করছি আর কি। এই জন্য আমার এই, কারণ এই ডেইজি এর মধ্যে ফন্ট নাই, তো আমি এই পুরো ওয়েবসাইটে গুগলের যে পপিন্স ফন্টটা আছে ওটা ইউজ করছি। এই জন্য হচ্ছে এই স্টাইলের মধ্যে আমি সব ফন্ট গুলা সেট করে রাখছি। এই যে তোমাকে আমি দেখাই ক্যারুজলটা কই, আইকনের জন্য। আচ্ছা, আমি তোমাকে মেবি দেখাবো ইসের, কি জানি দেখাতে যাচ্ছিলাম, ক্যারুজলটা। ক্যারুজলটা প্রথমে বডি, হেডার, হচ্ছে নেভিগেশন বার। নেভিগেশন শেষ হয়েছে কোথায়? এখানে, এই যে ক্যারুজল। এই যে দেখো, এই যে পুরো ক্যারুজলটা। এই ক্যারুজলে দেখো এই যে স্লাইড 1, হুম, স্লাইড 1, এখানে দেখো ইমেজ আছে কোথাও, প্লাস দিয়ে দেওয়া আছে। এই যে ইমেজ দেখো, এই যে ইমেজ, এটা ইমেজটা একটা ডিবের মধ্যে রাখছি, এন্ড বাকি টেক্সট গুলো একটা ডিবের মধ্যে রাখছি। দেন তাদের প্যারেন্ট ডিটকে আমি গ্রিড করে দিয়েছি, ফ্লেক্স ইউজ করি না, গ্রিড ইউজ করছি। এটা তুমি ফ্লেক্স গ্রিড দুটোই ইউজ করতে পারো, কারণ আমার যদি বেশি কলাম প্রয়োজন হয় সেই জন্য আমি গ্রিড, সিএস এর কিন্তু আমি বেশিরভাগ গ্রিড র ইউজ। সিএস এর মধ্যে গ্রিডটা ইউজ করা অনেক tough। হ্যাঁ, র সিএসএস এর মধ্যে কিন্তু ওইটাও ইজি, বুঝলে সবকিছু ইজি। এই যে গ্রিড, আমি গ্রিড ইউজ করছি, কারণ আমি গ্রিড কেন ইউজ করছি, কারণ ফিউচারে এমনও হইতে পারে এখানে আমার আরো এখানে দুইটা কলাম আছে, এটা একটা কলাম, এটা একটা কলাম। আমার এমনও তো হইতে পারে ক্লায়েন্ট এসে বলতে পারে, ভাই আপনার বাইক এখানে একটা না, বাইক আরো আরো একটা শো করতে হবে, এ পাশে থাকবে, এখানে একটা বাইক, এখানে একটা বাইক। তো আমি ফিউচারের কথা চিন্তা করে এখানে গ্রিড ইউজ করছি। কারণ কারণ গ্রিড দিয়ে আমি কলাম কন্ট্রোল করতে পারবো যে কয়টা কলাম থাকবে, বাট ফ্লেক্স দিয়ে কন্ট্রোল করা খুবই টাফ। এই জন্য আমি এখানে গ্রিড হ্যাঁ, ইউজ করি। আমার ইয়াগুলো দেখেন তো, আমার এইচটিএমএল সিএসএস কোড দিয়ে করছিলাম ফার্স্ট টাইম। আচ্ছা ঠিক আছে, লিংক তুমি দিয়ে আমাকে দিছি। লিঙ্ক পাঠায়, তুমি এই যে গিট ইউজ করতে পারো? চ্যাট বক্সে ইয়ে দিছে, গিট, হ্যাঁ গিট কন্ট্রোল করে। নেটলিফাই কেন? এইচটিএমএল সিএসএস এর প্রজেক্ট নেটলিফাই, তুমি কি এটা কি দিয়ে বানাইছো? এইচটিএমএল সিএসএস দিয়ে। নেটলিফাইতে হোস্ট করে ফেলছো এইচটিএমএল সিএসএস এর প্রজেক্ট? আপনি ইয়াতে ট্যাপ করেন, ট্যাপ করলে দেখবেন অন্য কালার। কোনটা? এই যে দেখেন এখানে ডিসকভার নাও। হ্যাঁ, ক্লিক করলাম তো কাজ করতেছে না। এটা তো মতো বলছে। আচ্ছা নিচে যান, আচ্ছা, অ্যাবাউট মি। নিচে এই যে ওয়েব ডিজাইন যেগুলো আছে এগুলোতে ক্লিক করলে অন্য কালার। হ্যাঁ, আচ্ছা, ইয়ে হোভার, করি নেই, ওভার করছি। ক্লিক আর ইভেন্ট কাজ নিচে করছে। হুম, নিচে ফটোগুলোতে ক্লিক করলে ওভার অন্য কালার। ক্লিক না, মানে হোভার মানে জাস্ট মাউসটা নিলেই ওই হ্যাঁ, রেডিয়ান কালার ইউজ করছো ঠিক। আর কি, আর আপনি যদি ডিসপ্লেটা ছোট করেন তাহলে রেসপন্সিভ আর কি। রেসপন্সিভ ওয়েবসাইট নিয়ে করলাম। ঠিক আছে, আমি দেখতেছি রেসপন্সিভ। ওই যে উপরে দেখছেন, রেসপন্সিভ হয় নাই, রেসপন্সিভ বলতেছি ভাই, মোবাইল স্ক্রিন।
এটা হচ্ছে মোবাইল স্ক্রিনে এটা মিডলে থাকা উচিত। এই দেখো কি অবস্থা, এগুলা হচ্ছে ঠিক করতে হবে। এটা তো পুরোটা বর্ডার নেওয়া উচিত ছিল। ভাই এটা কয়দিন ধরে তৈরি করছি ভাই, এটা দেখ কত কষ্ট করে তৈরি করছি। এই দেখো পুরান অবস্থা। যেমন তুমি পরে দিয়ে জানলাম যে এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে নাকি আরো সহজ। জাভা স্ক্রিপ্ট দিয়ে সহজ, কিন্তু তুমি কেন জাভা স্ক্রিপ্ট ইউজ করবা? তুমি যদি এইচটিএমএল সিএসএস দিয়ে একটা সাইট রেসপন্সিভ করতে না পারো, তো তুমি কি এইচটিএমএল সিএসএস শিখলা? জাভা না স্ক্রিপ্ট তো আমি পরে পারবো, আসবে। কিন্তু অনেক সময় লাগবে এটা করতে। হ্যাঁ শিখো, তুমি তাড়াহুড়া নাই তো, শেখার সময় এটা তাড়াহুড়া করলে হবে। এই যে যেমন দেখো আমার সাইট মোবাইল স্ক্রিনে, এই যেটাকে আমি ইন্সপেক্ট করে যে মোবাইল স্ক্রিনে যদি দেখি যে মোবাইল স্মল সাইজ, একদম ছোট সাইজের স্মল মোবাইলে দেখো সবকিছু মিডিয়াল আছে, খেয়াল করছো? হুম। সবকিছু মিডিয়ালে মোবাইল স্ক্রিন। আমি যদি আরেকটু বড় স্ক্রিনে যাই, যেমন এটা মোবাইল স্মল সাইজ 320 পিক্সেল উইথ, আমি যদি একটু বড় যাই 375 পিক্সেল, এই দেখো একটু বাড়ছে। তারপর আমি যদি আরেকটু বড় যাই, মোবাইল লার্জ সাইজে যে মোবাইলগুলো 425 পিক্সেলের, সেটাতে এরকম দেখাবে। আরেকটু বড় ট্যাবলেটে যদি যাই, ট্যাবলেট এরকম দেখাবে, ট্যাব আর কি। তারপর যদি যাই ল্যাপটপ, 1024 পিক্সেল ল্যাপটপ এরকম দেখাবে। তারপর আমার সাইট 1440 পিক্সেল এরকম দেখাবে। এরকম করে তোমাকে রেসপন্সিভ করতে হবে। এই যে আমি যখন তোমার সাইটে যাই দেখো, এই যে মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে দেখো এটা মিডিলে থাকতে হবে, লার্জ ডিভাইসের ক্ষেত্রে আসে নাই, ট্যাবলেট আসে নাই। এই যে তুমি শুধুমাত্র এই ল্যাপটপের ক্ষেত্রে রেসপন্সিভ করতে পারছো, কিন্তু আমি যদি ট্যাবলেটে যাই শেষ, রেসপন্সিভ নাই। আমার এই বারটা আনতে খুব কষ্ট লাগছে। আর এই বারটা কি দিয়ে বানাইছো? হ্যাঁ, এটা লেভেল করছিলাম, লেভেল দিয়ে তারপর আনছিলাম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ লেভেল ইউজ করছিলাম। তারপর ওটা এই দেখেন, এই যে মার্কেট বিজনেস ওয়েবসাইটটা, প্রজেক্ট একটা পাঠাইছো, দুইটা? দুইটা। হ্যাঁ দেখছি। এটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস এর জন্য। একই তো। না এটা না, পরে এটা এত এই পাশে কেন, এটা আর একটু এই দিকে থাকলে ভালো করা হতো। যাবে, সমস্যা নেই। একটু পারো। না সবকিছু সুন্দর হয়েছে, তোমার দিয়ে প্র্যাকটিস গুলো ঠিক আছে, এখন জাস্ট তুমি কিছু এটা এখনো ছবি ফ্রেমওয়ার্ক পাঠাই। শিখে দিতে। হ্যাঁ প্রজেক্ট সুন্দর হয়েছে। আমি রেসপন্সিবিলিটি চেক করি। এই যে স্মল ডিভাইসের ক্ষেত্রে খেয়াল করো, স্মল ডিভাইসের ক্ষেত্রে ঠিক নাই। এই যে এত ছোট কাস্টমারের তো মনে করো এরকম জুম করে দেখতে হবে। কেন মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সবগুলো এক কলামে চলে আসবে। সবসময় খেয়াল রাখবা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে অলওয়েজ এট এ টাইম একটা জিনিস দেখাবা মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড মোবাইল ডিভাইসের ক্ষেত্রে, যে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে তোমার একটা প্রোডাক্ট দেখো। তুমি যদি আমার সাইটটা দেখো, আমি যদি মোবাইল ডিভাইস ওপেন করি, যেমন কার্ড গুলো সব একটা সিঙ্গেলে চলে আসছে। এই যে দেখছো কার্ড গুলো একদম সিঙ্গেল 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 সিঙ্গেল। আমি কিন্তু তাহলে রাখতাম মোবাইল ডিভাইসে, যদি এই যে দুইটা রিভিউ একসাথে রাখতাম তাহলে কিন্তু বাজে দেখা যেত। তাহলে আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। যেন দেখো এই যে কত ছোট, আমাকে জুম করতে হবে এটাকে দেখতে হইলে। আর আমি আর তো ভাই জুম। ওই যে বার, পাশের বারটা এরকম আছে। কোনটা? পাশের বার একটা আছে, এটা এটা ফেসবুক লোকেশন। না না না, এই যে ও পাশের বার, এটা হচ্ছে তোমার এখানেই থাকুক, সমস্যা কি? বা তুমি একটা কাজ করতে পারো, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে বারটাকে তুমি কই রাখতে পারো, তুমি উপরে উপরে ন্যাপ বার হিসেবে ইউজ করে দিতে পারো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। তো তোমার ডিসপ্লে ব্লক ডিজাইনের করে উপর দিলে, নির্ভর করবে। ডিসপ্লে ব্লক করে দিলে সবসময় উপরে থাকবে। হ্যাঁ এই দেখো এই যে মোবাইল ডিভাইসে স্কলার চলে আসছে, এরকম স্কলার থাকা যাবে না। তো স্কলার চলে আসছে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এই যে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে এটা থাকবে এক কলাম, ছবি থাকবে এক কলাম, স্কলার চলে এরকম স্কলার। যেমন তুমি আমার সাইডে দেখো, আমার এখন স্কলার আছে, কোনো স্কলার নেই, একদম ফুল উইড নিয়ে রাখছে। তো এই জিনিসগুলো ফিক্স করতে হবে। এই বুঝছি। তো এই হচ্ছে কথা। ওকে তাহলে আমি আপনার তোমার ক্লাসটা কবে থেকে শুরু হবে ভাই? কিসের? ফুল স্ট্যাক ডেভেলপ। না ওইটা তো আমি কোর্স নিব না, আমি রিসোর্স অ্যাড করব। আমি রিসোর্স তাহলে অ্যাড আমি করব, জাস্ট প্ল্যানিং দেয় যে এখানে রিসোর্স অ্যাড করে, যে ফ্রন্ট এন্ড এইচটিএমএল,
তারপর VS Code, তারপর Git and GitHub setup, তারপর CSS, তারপর Bootstrap, তারপর Tailwind, তারপর Daisy UI, তারপর JavaScript JSON। তোমাকে এই পুরো একটা সিরিয়ালি আগায়, রোড ম্যাপ এখানে। হ্যাঁ রোড ম্যাপ। যেমন HTML তুমি যদি শিখতে চাও এখানে ক্লিক করবা, এখানে HTML শেখার রিসোর্সেস দেওয়া আছে, VS Code কিভাবে সেট করবা, তারপর HTML5 ট্যাগ এলিমেন্ট, তারপর ইউটিউব প্লেলিস্ট। মানে মোট কথা আমি যেটা করতেছি সেটা হচ্ছে রিসোর্স বানাই দিচ্ছি তোমাদেরকে। আমি ক্লাস নিব না, আমি যে সাপোর্ট সেশন নিব, তুমি আমার কাছে যে প্রবলেম শেয়ার করবা যে ভাই এটা তো করতে পারতেছি না, এটা কিভাবে করবো। মানে আমি কোনো ক্লাস নিব না, ক্লাস যা থাকবে সব ইউটিউব থেকে আসবে। কারণ ইউটিউবে যে পরিমাণ রিসোর্স আছে ওই পরিমাণ রিসোর্স থাকলে এগুলা ক্লাস নিতে হয় না। আমি জাস্ট তোমাকে যদি গোছায়া দিতে পারি তুমি নিজে শিখবা। সাপোর্ট সেশনে আসবে ভাই এটা হইতেছে না, এটা শিখাই দেন, এটা কেন হচ্ছে না, তখন আমি তোমাকে হেল্প করবো। বাট রিসোর্স সেগুলো সব এখানে নোট ডাউন করা থাকবে। আমরা কোনো ক্লাস নিব না। যেমন এখানে অ্যাসাইনমেন্ট আছে যে সাবমিট ইউর গিটহাব প্রোফাইল লিংক, যেমন এই যে HTML শেখার পরেই তোমার VS Code সেটআপ। তারপরে যেখানে অ্যাসাইনমেন্ট যে গ্রিড প্র্যাকটিস 1, এখানে কি লেখা আছে দেখো, মেক আ রিপোজিটরি নেমড ইনফ্লুয়েন্সার গিয়ার সলিউশন এন্ড আপলোড 2 লিংকস, ওয়ান ইজ ফর দ্য লাইভ ভিউ, অ্যানাদার ওয়ান ইজ দ্য রিপোজিটরি লিংক। এবং এই যে প্র্যাকটিসটা করার জন্য তোমার যে ফিগমা ফাইল, এখানে এই যে এই লিংকে সবকিছু দেয়া আছে। ফিগমা ফাইল থেকে কিভাবে হচ্ছে কাজ করতে হয়, যে ফিগমা ফাইল দেয়া আছে, তুমি এই ফিগমা ফাইল দেখে দেখে কাজ করবে, তোমার সবকিছু দেয়া আছে। ফিগমা ফাইল দেখে দেখে কাজ করতে হবে। মানে তুমি যে ডিজাইনটা কপি করবে আর কি, আমি তোমাকে দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করি, মেবি এটা ওপেন হবে না এখান থেকে, ডাউনলোড। আচ্ছা আমি দেখাচ্ছি। ধরো আমি যদি ফিগমাতে যাই, figma.com, ফিগমার নাম শুনছো এর আগে? মনে হয় প্রথম শুনতেছি। আচ্ছা, ফিগমা হচ্ছে যে তোমার ক্লায়েন্ট যে তোমাকে ওয়েবসাইট বানাইতে দিবে, তার তো একটা ডিজাইন লাগবে, যে ভাই এই টেক্সটের এই কালার হবে, এটা ওইখানে থাকবে, এটা ওইখানে থাকবে, এগুলো কি মুখে মুখে বলবে না, তোমাকে একটা ডিজাইন দিবে তারা। যেমন এই যে এটা হচ্ছে কি বাইকার, এটার নাম কি, এটার নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার গিয়ার। এই যে ইনফ্লুয়েন্সার গিয়ার, এই সাইটটা তোমাকে বানাতে হবে দেখে দেখে। এন্ড ফিগমা ফাইলে আমি একটা রিসোর্স দিব যে ফিগমাতে কিভাবে কাজ করতে হয়, সেটাকে ইউটিউব টিউটোরিয়াল দিব, সেখান থেকে দেখে নিব কিভাবে ফিগমাতে কাজ করতে হয়। এই যে এটা হলো একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা তোমাদেরকে বানাতে হবে। HTML CSS র HTML CSS কিচ্ছু না। এই যে দেখো, এটা হচ্ছে তোমার ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। ডেস্কটপ ভিউতে কেমন দেখা যাবে, মোবাইল ভিউতে কেমন দেখা যাবে, এখানে দেয়া আছে। এগুলো সবই আমার কোম্পানি থেকে দেওয়া আর কি, তোমাদের রিসোর্স হিসেবে দিচ্ছি। দেখো এখানে ধরো তুমি জানতে চাও ভাই এই যে এখানে যে টেক্সটটা আছে এটা কালার কি হবে, এখানে যে সিলেক্ট করবা, আর এই যে দেখা যাবে এখানে সাইডে এই যে কালার হচ্ছে এটা 3A 3A 3A। তারপরে তুমি যদি দেখতে চাও ভাই এই যে এই টেক্সট থেকে এই টেক্সট কতটুকু মার্জিন নিয়ে আসে, তো তুমি এই টেক্সটটাকে আগে সিলেক্ট করবা, পরে অল্টার চেপে এই টেক্সটের উপরে কার্সর নিলে তোমাকে বলে দিবে যে এই টেক্সট থেকে এই টেক্সটের ডিসটেন্স হচ্ছে 16 পিক্সেল, মানে মার্জিন 16 পিক্সেল। আচ্ছা তারপর তুমি যদি ধরো এই বাটনটা বানাইতে চাও, এই বাটন ধরো যে ভিতরে যে টেক্সট আছে টেক্সটের কালার কি, ঠিক করবে, যে কালার বলে দিছে এফ, সাইজ কত 16, ওয়েট কত বোল্ড বলে দিবে। তারপর এই টেক্সটটা এই বাটনের কতটুকু মার্জিন নিয়ে আছে, এই যে এখানে ক্লিক করে দেখা দেওয়া আছে, উপরে 10 পিক্সেল, ডাইনে 56 পিক্সেল, নিচে 10 পিক্সেল, বামে 24 পিক্সেল, সবকিছু এখানে দেয়া আছে। তারপর এগুলাই আর কি। পরে তুমি যদি চাও যে ভাই এই ছবিগুলো আমি কোত্থেকে পাবো, এই ছবিগুলো এখানে সিলেক্ট করবা, পরে এই যে এখানে যাবা, তারপর এই যে ফাইল থেকে এই যে এক্সপোর্টে ক্লিক করলে এই ছবি ডাউনলোড হয়ে যাবে। মানে সবকিছু তোমাকে ফিগমা ফাইলে দিয়ে দিবে এবং তোমাকে বলে দিবে তোমার এতদিন টাইম এই প্রজেক্ট কমপ্লিট করে আমাকে সাবমিট করো। তোমাকে কি করতে হবে, একটা গিটহাব রিপোজিটরি খুলে এই প্রজেক্টটা কমপ্লিট করে এই যে এরকম গিটহাব লিংক তোমার প্রজেক্ট ম্যানেজারকে দিতে হবে, যেরকম আমি তোমাকে দিছি, এরকম দেখা যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। মানে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজ হয় আর কি। এই যে আমার রিপোজিটরি আছে, এইভাবে তোমাকে একটা গিটহাব প্রোফাইল রিপোজিটরি সাজাতে হবে। তারপর ধরো এইটাই, এই যে এটা একদম কমপ্লিট, তুমি কি কি টেকনোলজি ইউজ করছো, এই যে সবকিছু, ইমেজেস, রিয়েডমি ফাইল, এই যে রিয়েডমি ফাইল আমি কি কি ইউজ করছি, ডেসক্রিপশন, টেকনোলজি কোনটা কোনটা ইউজ করছি তোমার প্রজেক্টটা করতে, কি কি ফিচার, তুমি যদি তোমার পিসিতে যদি আমার ম্যানেজার সেট আপ করতে চায় এই পুরো কিভাবে সেট আপ করবে সেটা। তারপর কিছু নোট দিয়ে দিছি। তারপর সে সে তোর কোড বুঝবে না, ধরো প্রজেক্ট ম্যানেজার কোডিং ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ডে, সে তোমার কাজ দেখতে চায়, তখন সে যে এখানে এই লিঙ্কে ক্লিক করবে। দেন আমি এই যে লিঙ্কটা তৈরি করছি এটাতে আমি কয়বার হচ্ছে ই করছি, ডেভেলপ, এই যে ডেপ্লয় করছি, মাত্র 2বার ডেপ্লয় করছি।
সে যদি দেখতে চায় তাহলে এই যে এখানে ক্লিক করবে, ক্লিক করে সে তার প্রজেক্ট দেখতে পারবে যে সবকিছু কাজ করতেছে কিনা। যদি কোনো কাজ না করে তোমাকে হচ্ছে আবার এখানে এই যে ইস্যুজ আছে, তোমাকে ইস্যুজ পাঠাবে যে তোমার এই যে এখানে ইস্যু তৈরি করা যায়, যে আমি সেটা একটা ইস্যু তৈরি করতে চাই, তোমার কোডে হচ্ছে এরকম ইস্যু আছে, সেই ইস্যু তৈরি করে আমাকে পাঠাবে, আমি তখন আবার এটা ফিক্স করবো। তো এই আর কি, তার যদি পছন্দ হয় সে একটা চাইলে স্টার দিয়ে দিতে পারে, স্টার 1, এটা হচ্ছে মানে স্টার পেলে ভালো আর কি। তারপরে যে ফক্স কে যদি আমার এই পুরো প্রজেক্ট ই করতে চান, এই তো মোট কথা তোমাদেরকে যে এইভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। হাবলু প্রোগ্রামার কিভাবে অ্যাসাইনমেন্ট নেয় জানি না, আমাদের ক্ষেত্রে এরকম কমপ্লিট একটা মানে আমাদের একটা অ্যাসাইনমেন্ট করা মানে তোমার একটা প্রজেক্ট রেডি হওয়া, যেটা তোমার সিভি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? কারেক্ট। আচ্ছা, টেলউইন সিএসএস আর সিএসএস এর মধ্যে পার্থক্যটা কি আসলে? টেলউইন আচ্ছা, কি টেলওয়াইন সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। যেমন ধরো তুমি একটা টেক্সটের ই করতে চাও, কালার দিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, সেই টেক্সটের মধ্যে সিএসএস মারতে হবে, ক্লাস মারতে হবে, ক্লাস মেরে সিএসএস ফাইলে যেতে হবে, তারপর লিখতে হবে যে কালার, পরে ওই কালার কোডটা বসাতে হবে। আর টেলওয়াইনে কি করে, জাস্ট ওই যে ইনলাইন সিএসএস এর মধ্যে ক্লাসের মধ্যে লিখবে যে কালার ব্লু, শেষ, ওই টেক্সট কালার হয়ে যাবে। স্টাইল মানে বসায় কালার বসায় দিবে? হ্যাঁ, মানে মোট কথা ওই সিএসএস এ তোমাকে একটু কোড কম লিখতে হবে, এই আর কিছুই না। টেইলওয়াইন সিএসএস শেখার আগে তোমাকে ভালো করে আগে সিএসএস পারতে হবে। এখন আই থিঙ্ক তোমার মনে হয় সিএসএস এ কোনো প্রবলেম নাই, তুমি আমাকে যে প্রজেক্ট গুলো দেখালা এখানে মনে হয় না তোমার সিএসএস এ কোনো প্রবলেম আছে। এখন তোমাকে যেটা করতে হবে, তোমার ইমেইলে আমি ইনভাইটেশন পাঠাচ্ছি, তারেক আজিজ 018, এটাতে পাঠালে হবে না? 018 তারেক আজিজ 0182997, এটা আমাদের কাছে এটি আছে। 711 হ্যাঁ এটা। হ্যাঁ, এটা আমাদের ডেটাবেজে আর এটাই ভাইয়া, সেভ। আমি আপনার প্রথমত দিনের একটারে দুইবার করছি আপনার প্রোগ্রাম প্রবলেম সলভিং এর জন্য হাফ আওয়ার, আর আপনার ওয়েবসাইটের জন্য হাফ আওয়ার। বুঝিনি, একটু জোরে বলো। মানে দিনটাকে দুইবার করছি, একটা হলো প্রোগ্রামিং এর জন্য আর একটা হলো ওয়েবসাইট ডিজাইনের জন্য, মানে আমার ওয়েব ল্যাপটপ ডেভেলপমেন্টের জন্য। সাউন্ড নিয়ে। আচ্ছা, না এটা তো আসলে নির্ভর করে তোমার উপরে, এটা আমাকে, এটা তোমার নির্ভর করে যে তুমি কতটুকু টাইম ডেভেলপমেন্টে দিবা, কতটুকু টাইম প্রবলেম সলভিং এ দিবা, এটা নির্ভর করে তোমার উপরে। কিন্তু আহ, যেটাতে টাইম বেশি দিবা একটা মানে একটা গোল সেট করতে হয়, দুইটা একসাথে কন্টিনিউ করতে গেলে মাঝে মাঝে প্রবলেম হয়। তো এখন তুমি যদি পারো যেটা একসাথে কন্টিনিউ করতে করো। আর আমার মতে যে মাঝে মধ্যে এখন শুধুমাত্র মানে এখন যে জেনারেশন চলে আসছে, মানে যদি ওরকম হাই লেভেলের কম্পিটিটিভ না করতে পারো, যদি লো লেভেল বা মিডিয়াম লেভেলের কম্পিটিটিভ করো, তার সাথে সাথে এরকম প্রজেক্ট থাকাটা দরকার। একদম ম্যাক্স লেভেলের কম্পিটিটিভ প্রোগ্রামার হলে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি মিডিয়াম লেভেলের হও তাহলে সাথে সাথে এই ধরনের টেকনোলজি গুলো শিখে রাখা ভালো। কারণ ইন্টারভিউতে আসলে সত্যি বলতে ওই সেকেন্ড পেজে গিয়ে প্রজেক্ট চাও, ফার্স্ট পেজে প্রবলেম সলভিং পেজ থাকে, সেকেন্ড পেজে বলে আপনার কোনো প্রজেক্ট হচ্ছে করছেন কিনা। তো সেটা যদি হয় জুনিয়র হিসেবে হায়ার করে আর কি। বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, তো এখন কথা হলো আচ্ছা, সেটাই, আমি তোমাকে ইনভাইটেশন পাঠিয়ে দিছি। তোমার একটা কাজ হচ্ছে তুমি এখান থেকে HTML যদি পারো তাহলে তো সমস্যা নাই, দেন VS কোড সেটআপ আই থিংক আছে, দেন গিট এন্ড গিটহাব সেটআপ কিভাবে একটা ওই যে তোমাকে যেটা করতে হবে, গিট এন্ড গিটহাব সেটআপে এখানে একটা এই যে ইউটিউব প্লেলিস্টে আছে, এই ফুল প্লেলিস্টটা শেষ করতে হবে, ফুল প্লেলিস্টটা শেষ করতে হবে। হ্যাঁ। গিটহাবে অলরেডি বেসিক ও, ধারণা আমার হয়ে গেছে। অফ করা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি জি দেখতে পাচ্ছি। হুম, দেখো এখানে এই যে গিটহাবের একটা ফুল প্লেলিস্ট দেয়া আছে, এই যে এটাতে তুমি যদি ক্লিক করো, এই যে গিটহাবের একটা ফুল প্লেলিস্ট ওপেন হবে, 33টা ভিডিও আছে। মানে মোট কথা যা শিখবা সেটা কমপ্লিট করে বের হইতে হবে, যে এখান থেকে একটু নিলাম ওইখান থেকে একটু নিলাম। আমি তোমার হচ্ছে ইউটিউবের যে ভিডিও সেটা কিন্তু হিস্টোরি দেখা যায় যে তুমি কতটুকু দেখছো, তুমি কি টেনে টেনে দেখছো নাকি ফুল ভালো মতো দেখছো, সেটাও কিন্তু দেখা যায়।
তো আমি এখানে প্রত্যেকটা ভিডিও তুমি কমপ্লিটলি দেখছো কিনা, প্র্যাকটিস করছো কিনা সেটা কিন্তু বোঝা যাবে, বুঝতে পারছো? সো প্রত্যেকটা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করো, তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা। তো তুমি এখন তোমার কাজ হচ্ছে যে এই যে গিটহাবটা, তোমার তো এইচটিএমএল এর প্রবলেম নাই, ভিএস কোডের প্রবলেম নাই, তো তুমি না। গিটহাব সেটআপ থেকে শুরু করো এই প্লেলিস্টটা। এটা যখন পুরো ফুল প্লেলিস্টটা শেষ হবে, প্রত্যেকটা জিনিস তুমি কমপ্লিটলি বুঝতে পারবা, তারপরে তুমি চলে যাবে কোথায়, সিএসএস। আই থিঙ্ক তুমি সিএসএস জানো অলরেডি। এখানে সিএসএস এ কিন্তু অনেক রিসোর্সেস দেয়া আছে, এই যে একটা প্লেলিস্ট দেয়া আছে সিএসএস এর। তারপরে ফ্লেক্স বক্স যে টপিকটা আছে সেটার জন্য ডেডিকেটেড একটা ভিডিও দেয়া আছে। মোট কথা প্রতিটা রিসোর্সেস এর মধ্যে যা কিছু দেয়া আছে, ইচ এন্ড এভরিথিং তোমাকে দেখতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি পারি, সমস্যা নাই, তুমি দেখো, তুমি ওপেন করে দেখো যেখানে কি দেয়া আছে। এমনও তো হইতে পারে তুমি যেটা পারো তাতে ভালো জিনিস সেখানে দেয়া আছে, হইতে পারে না? জি। আচ্ছা, তো এইভাবে তুমি কন্টিনিউ করো। সো ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছো? হ্যাঁ। আচ্ছা, তো তুমি গিটহাবটা দেখো, গিটহাবটা শেখার পরে যখন তোমার সিএসএস হয়ে যাবে, দেন তুমি সিএসএস টা শেখার পরে, আচ্ছা এখানে একটা ই লাগবে যে ফিগমা থেকে কিভাবে ডিজাইন করতে হয়। আমি ফিগমার একটা রিসোর্স অ্যাড করব সিএসএস এর পরে, ফিগমার একটা রিসোর্স অ্যাড করে দিব ফিগমাটা শেখার পরে। তারপরে হচ্ছে তুমি এই যে প্রথম অ্যাসাইনমেন্টটা ধরতে পারো, আর এখানে তোমার গিটহাব প্রোফাইল লিংকটা সাবমিট করে দিও, এই যে গ্রিড প্র্যাকটিস 1 এটা করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে ওকে, থ্যাংক ইউ তোমাকে সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। গুড নাইট। আসসালাম।